কথা শোনা যায়? কথা শোনা যায়? জি ভাইয়া। ওকে। তো চলো না আমরা শুরু করি। মডাল সাবজেক্টিভ পজিটিভ পজিটিভ ভার্ব দিয়ে শুরু করবো। পজিটিভ ভার্ব এই শব্দটার অর্থ কি জানেন? পজিটিভ ভার্ব মানে কি জানেন? পজিটিভ ভার্ব মানে হচ্ছে আপনারা বাংলায় যেটাকে বলেন প্রযোজক ক্রিয়া। তো প্রযোজক ক্রিয়া জিনিসটা কাকে বলে? প্রযোজক ক্রিয়া এমন একটা ক্রিয়া যেখানে কর্তা নিজে কাজ করে না, অন্য কাউকে দিয়ে কাজটা করে। তার মানে পজিটিভ ভার্ব এমন একটা ভার্ব যেখানে সাবজেক্ট নিজে অ্যাকশন সম্পাদন করবে না, সাবজেক্ট অন্য কাউকে দিয়ে অ্যাকশনটা সম্পাদন করে। কিরকম? ধরেন ডিরেক্ট কিছু পজিটিভ ভার্ব আছে, যেমন আমি বললাম আই ফিড ইউ, আই ইনফর্ম ইউ, আই শো ইউ। এখন আই ফিড ইউ মানে আমি তোমাকে খাওয়াই, সো খাওয়ার কাজটা আই করতেছে না, ইউ করতেছে। আই ইনফর্ম ইউ মানে আমি তোমাকে জানাই, জানার কাজটা আই করতেছে না, ইউ করতেছে। আই শো ইউ মানে আমি তোমাকে দেখাই, দেখার কাজটা আই করতেছে না, ইউ করতেছে। অর্থাৎ কর্তা নিজে কাজটা করতেছে না, কর্তা অন্য কাউকে দিয়ে কাজটা করাচ্ছে। আমরা এইগুলাকে বলি হচ্ছে পজিটিভ ভার্ব। এইখানে আপনি ডিরেক্ট এই যে ফিড ইনফর্ম শো, যদি আমরা যদি একটু আরেকটু বেসিকে আসি, ধরেন আমরা যখন বলি ইট, আমি যদি বলি ইট, ইট হচ্ছে নর্মাল ভার্ব খাওয়া। আমরা যদি এটার ফিড বলি, এটা হচ্ছে ইটের পজিটিভ ফর্ম খাওয়ানো। হ্যাঁ, আমি বললাম নো জানা, এটার পজিটিভ ফর্ম হচ্ছে ইনফর্ম জানানো। আমি বললাম সি দেখা, এটার পজিটিভ ফর্ম হচ্ছে শো দেখানো। এখন প্রবলেম যেটা সেটা হচ্ছে সব ভার্বের এরকম পজিটিভ ফর্ম নাই। আমি ডিরেক্ট যেমন বলতেছি ইট কে আমি পজিটিভ ফর্ম করে দিলাম ফিড, আর নো কে আমি পজিটিভ ফর্ম করে দিলাম ইনফর্ম, আমি সি কে পজিটিভ ফর্ম করে দিলাম শো। সব ভার্বের এরকম পজিটিভ ফর্ম নাই। ইভেন এরকম হাতে গোনা তিনটা চারটা ভার্ব বাদে কোনো ভার্বেরই পজিটিভ ফর্ম নাই। ডিরেক্ট পজিটিভ ফর্ম পজিটিভ অর্থ দেওয়ার জন্য আলাদা একটা ভার্ব ফর্ম নাই। এই সমস্ত জায়গার জন্য আমাদেরকে কিছু কমন পজিটিভ ভার্ব ব্যবহার করতে হবে। সো ভালো করে বোঝেন, পজিটিভ ভার্ব, কমন পজিটিভ ভার্ব এটা আমরা কেন আনি? আমরা আনি কারণ আমি এখন ধরেন আমি তো ইটকে ফিট বানাই ফেললাম, কিন্তু আমি যদি বলি ওয়াশ ধোয়া, এখন ধোয়ানো, এই ধোয়ানো আমি আলাদা কোন ডিস্টিংক্ট ওয়ার্ডটা দিয়ে বোঝাবো? এমন কোনো ওয়ার্ড নাই। বা আমি আপনাকে বললাম যে পরিষ্কার করা, পরিষ্কার করানো। আমি আপনাকে বললাম রান্না করা, রান্না করানো, বানানো, হ্যাঁ বা বানানো। আমি আপনাকে বললাম খেলানো, আমি আপনাকে বললাম পড়ানো। তো এই যে আমি এখন কোন ভার্ব, কোন শব্দ ব্যবহার করলে এটা আমি পড়া থেকে অন্য কাউকে পড়ানো বোঝাবে, এমন কোনো ভার্ব নাই। এই শব্দগুলোর মতন এমন কোনো আলাদা শব্দ নাই। তো আমাদেরকে এই ক্ষেত্রে কি করতে হয়, কিছু কমন ভার্ব ব্যবহার করতে হয় যেগুলো দিয়ে আমরা ওই পড়ানো করানো এই মিনিংটা দিতে হবে। এই কমন ভার্ব গুলা কি কি? কমন ভার্ব গুলা হচ্ছে মেক, লেট, গেট, হ্যাভ, হেল্প। তাহলে প্রথমত এই পজিটিভ ভার্ব গুলো আমরা কখন ব্যবহার করি? যখন ভার্ব গুলার আলাদা পজিটিভ ফর্ম থাকে না। এদেরকে আমি ব্যবহার করি যখন ভার্ব গুলার আলাদা পজিটিভ ফর্ম থাকে না। ভার্ব গুলার যদি আলাদা পজিটিভ ফর্ম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইগুলা ব্যবহার করতে পারবো না। অর্থাৎ আমি মেক, লেট, গেট, হ্যাভ, হেল্প কে ফিড, ইনফর্ম, শো এর সাথে ব্যবহার করতে পারবো না, কারণ এরা অলরেডি পজিটিভ মিনিং দিয়ে দিচ্ছে। আমার আবার নতুন করে একে পজিটিভ বানানোর জন্য এই কমন ভার্ব গুলো আমার দরকার নাই। এই পর্যন্ত বুঝছেন?
এই পর্যন্ত বুঝছেন? একটু রেসপন্স করবেন, এই পর্যন্ত বুঝছেন? জি ভাইয়া বুঝছি। এখন আহ তৃতীয় ব্যাপার যেটা, তাহলে প্রথমত আমরা কি জানলাম যে সমস্ত ভার্বের পজিটিভ ফর্ম থাকে না। যে সমস্ত ভার্বের পজিটিভ ফর্ম নাই সেই সমস্ত ভার্বকে পজিটিভ মিনিং দেওয়ার জন্য কিছু কমন পজিটিভ ভার্ব আনতে হয়। এগুলো সেই কমন পজিটিভ ভার্ব। দ্বিতীয়ত আমরা জানছি যে সমস্ত ভার্বের অলরেডি পজিটিভ ফর্ম আছে তাদেরকে পজিটিভ মিনিং দেওয়ার জন্য আমরা এগুলো ব্যবহার করতে পারবো না, তাহলে রিডান্ডেন্ট হবে। তৃতীয় ব্যাপার যেটা, এই কমন যে ভার্ব গুলো আমরা দেখলাম, আমরা আমাদের মন চাইলে ইচ্ছা মতো বসাইলেই এরা পজিটিভ মিনিং দেবে না। আমি আপনাদের একটা বাক্য দেখে আমি আপনাকে বললাম, আই হ্যাভ ডান দা ওয়ার্ক। এই এই বাক্যটার মানে কি? আই হ্যাভ ডান দা ওয়ার্ক মানে কি? আমি কাজটা করেছি। এখানে দেখেন আমি নিজেই তো করেছি, এখানে কাজটা তো আমি নিজেই করতেছি, আই নিজেই কাজটা করতেছি। তো একটু আগে তো আমরা দেখলাম যে আমি যদি হ্যাভ ব্যবহার করি তাহলে ওটা পজিটিভ মিনিং দিবে, এখানে কিন্তু পজিটিভ মিনিং দিচ্ছে না, এখানে সাবজেক্ট নিজেই কাজ করতেছে। তো আমার ইচ্ছা মতন আমি যদি বসাই দেই এই পজিটিভ ভার্ব গুলাকে বাক্যের মধ্যে, ও পজিটিভ মিনিং দিতে পারবে না। ওকে একটা সার্টেন স্ট্রাকচার মানতে হবে। যেমন আমি যদি এই সেম বাক্যটা এখন এভাবে লিখি, আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান, তখন এই মিনিংটা উল্টে যাবে। তখন এটার মিনিং দাঁড়াবে আমি কাজটি করালাম। সো দেখেন, যখন আমি এই দা ওয়ার্ককে ডানের আগে নিয়ে চলে এসেছি, আমি যখন দি ওয়ার্ককে ডানের আগে নিয়ে চলে এসেছি, মিনিং চেঞ্জ হয়ে গেছে। এই জন্য বলতেছি যে পজিটিভ ভার্ব বাক্যে অ্যাপ্লাই করার কিছু স্পেসিফিক নিয়ম আছে, কিছু স্পেসিফিক স্ট্রাকচার মানতে হবে। আমি যদি আরেকটা বাক্য লিখি, আমি আপনাকে বললাম মেক আই মেক দ্য কেক। সো কেকটা আপনি বানাইছেন, এখানে কোনো পজিটিভ ভার্বের মিনিং আসে না। আমি বললাম আই মেক হিম কুক দ্য ফুড। এখন ফুড আপনি রান্না করেন না, এখন আপনি ফুড হিমকে দিয়ে রান্না করেছেন। তো তার মানে আমরা এখান থেকে যেটা বুঝলাম, ইচ্ছা মতন এই শব্দগুলা ব্যবহার করলেই ও পজিটিভ ভার্ব হিসেবে বুঝতে পারবে না। তাহলে ওকে পজিটিভ ভার্ব হইতে হলে কি কি হওয়া লাগে? ওকে পজিটিভ ভার্ব হতে গেলে এখানে দুইটা শর্ত মেনটেন করা লাগে। শর্ত নাম্বার এক, পজিটিভ ভার্বের পরে অবশ্যই, একেবারে পজিটিভ ভার্বের পরেই অবশ্যই একটা অবজেক্ট আসতে হবে। পজিটিভ ভার্বের পরে অবশ্যই একটা অবজেক্ট আসতে হবে, একদম এই অবজেক্টটা পজিটিভ ভার্বের পরেই থাকতে হবে, একদম ইনস্ট্যান্ট পরে। হ্যাঁ, এরকম না যে আমি পজিটিভ ভার্বের পরে অনেক কিছু লিখতেছি তারপরে যে একটা অবজেক্ট দিচ্ছি না, তাহলে কিন্তু পজিটিভ ভার্বের মিনিং দিতে পারবেন না। তাহলে পজিটিভ ভার্বের একদম ইনস্ট্যান্ট পরেই একটা অবজেক্ট আসতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে যে এই অবজেক্টের পরে একটা নন ফাইনাইট ভার্ব থাকতে হবে। যেমন এইখানটাতে দেখেন, আমি মেকের পর ভাইয়া শোনা যাচ্ছে না? আচ্ছা, এই পর্যন্ত কি বোঝা গেল?
শোনা যায় না? কথা এখনো শোনা যায় না? এখন শোনা যাচ্ছে ভাইয়া। ভাইয়া ওই যে যখন হ্যাঁ, বললেন এই যে পর্যন্ত। অবজেক্টের পর নন ফাইনাইট ভার্ব থাকবে, তারপর আর শোনা যায়নি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে তাহলে পজিটিভ ভার্বকে যদি পজিটিভ ভার্বের মতন আচরণ করতে হয়, ওকে দুটো শর্ত মেনে চলতে হয়। প্রথম শর্ত হচ্ছে ওর একদম ইমিডিয়েট পরে একটা অবজেক্ট থাকবে এবং তারপরে একটা নন ফাইনাইট ভার্ব থাকবে। দেখেন, যখন ও এই যে এইখানে হ্যাভ এর পরে ভি3 ছিল কিন্তু ইমিডিয়েট পরে কোনো অবজেক্ট ছিল না, এই জন্য এখানেও নন ফাইনাইট ভার্বের আচরণ এখানেও পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে নাই। এই বাক্যটাতে যদি আমরা যাই, এই বাক্যটাতে মেকের পরে দেখেন অবজেক্ট ছিল কিন্তু তারপরে কোনো নন ফাইনাইট ভার্ব ছিল না, তো এই জায়গাটাতেও ও আপনার পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে নাই। তাহলে এই দুটো শর্ত কি বোঝা গেল? এই দুইটা শর্ত বুঝছেন? জি। আচ্ছা, এখন আসেন যে পজিটিভ ভার্ব থেকে কোশ্চেন কেমন আসতে পারে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট তথ্য একটু বলে রাখা দরকার। এই যে পজিটিভ ভার্ব দেখতেছেন, এই পজিটিভ ভার্ব গুলা কিন্তু মেইন ভার্ব, এরা টেন্স অনুযায়ী চেঞ্জ হতে পারে। তার মানে হ্যাভ, আমি যদি এখানে সি বসাই তাহলে সি এর পরে হ্যাজ হবে, সি হ্যাজ দ্য ওয়ার্ক ডান। আমি যদি এটাকে কন্টিনিউয়াস করতে চাই তাহলে কি হবে? তাহলে হবে সি ইজ হ্যাভিং দ্য ওয়ার্ক ডান। আমি যদি এটাকে পাস্ট করি, সি হ্যাড দ্য ওয়ার্ক ডান। তাইলে একটু মনে রাখবেন যে আমাদের এই পজিটিভ ভার্ব এটা কিন্তু কোনো অক্সিলারি ভার্ব না, পজিটিভ ভার্বটাই মেইন ভার্ব। আমরা চাইলে এর আগে অক্সিলারি ভার্ব বসাতে পারবো, এবং অবজেক্টের পরে আমরা যে ভার্বটা দেখতেছি এইটা কিন্তু মেইন ভার্ব না, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এটা নন ফাইনাইট ভার্ব, এটা ইনফিনিটিভ অবস্থায় হইতে পারে, এটা ভি3 হইতে পারে, বা এটা বেয়ার ইনফিনিটিভ হইতে পারে। বুঝতে পারছেন? এই পর্যন্ত বুঝছেন? জি ভাই। আচ্ছা, এখন দেখেন কোশ্চেন কি কিভাবে আসতে পারে। প্রথমত যদিও সেন্টেন্স কারেকশন দিতে চাই, ও যদি সেন্টেন্স কারেকশন দিতে চাই, ও প্রথমত যে কাজটা করতে পারে যে ও প্রথমত আপনার কাছে ডিরেক্ট এইটা জানতে চাইতে পারে যে অ্যাকচুয়ালি আপনি পজিটিভ ভার্বের আইডিয়াটা বোঝেন কিনা। হ্যাঁ, আমি একটু যদি কোশ্চেনে যাই, হ্যাঁ আমরা যদি একটু 7 নম্বর কোশ্চেনটাতে যাই, 7 নম্বর কোশ্চেনটা একটু দেখেন। আসতেছে। আচ্ছা, নেট খুব স্লো, আপনারা একটা মিনিট একটু হোল্ড করেন, আমি একটু মোবাইলে ডেটা কিনি। একটা মিনিট দেন। হ্যাঁ,
আহ 7 নাম্বারটা একটু ট্রাই করুন। করছেন? 7 নাম্বারটা ট্রাই করছেন? এইটা। আচ্ছা, ট্রাই না, আমি আমি করে দিই। সো প্রথমত দেখেন, আগে হিন্টটা বোঝেন। ও এখানে পজিটিভ ভার্ব, কোশ্চেন, এই এক্সাম টেকার এখানে যে পজিটিভ ভার্ব ব্যবহার করছে এটা আপনি কিভাবে বুঝবেন? ও বলতেছে কাট ইউর হেয়ার ফ্রম দ্য সেলুন। তো যদি ফ্রম দ্য সেলুন হয়, আমার প্রথম প্রশ্ন যে আপনি কি হেয়ার তাইলে নিজে কাট করছেন নাকি সেলুন থেকে কাট করছেন? সেলুন থেকে কাট করতেছি। আপনি সেলুন থেকে কাট করছেন। তাহলে সাবজেক্টে তো আমি দেখতে পাচ্ছি ইউ। সো কাজটা সাবজেক্ট নিজে করছে নাকি করে নাই? নিজে করে নাই। তো সাবজেক্ট কাজ নিজে করিনি। সাবজেক্ট যদি নিজে কাজ না করে তাহলে আমাকে কোন ভার্ব ব্যবহার করতে হবে? আমাকে পজিটিভ ভার্ব ব্যবহার করতে হবে। সো দিস ইজ দ্য ফার্স্ট থিং উই হ্যাভ টু নোটিস। দেখেন এইখানেও পজিটিভ ভার্বের কোনো রুলস জানতে চায় না, যে কখন V3 বসবে, কখন 2+V1 বসবে, এগুলো জানতে চায় না। ও জানতে চাইছে ডিরেক্ট আপনি পজিটিভ ভার্বের কনসেপ্টটা বুঝেন কিনা। তো এখন আমাদের দ্বিতীয় কোশ্চেন, এখানে পজিটিভ ভার্ব হিসেবে আমি কোনটার ব্যবহার দেখতেছি? হ্যাভ। সবগুলোতে আমি হ্যাভ ব্যবহার করছি। ওকে, হ্যাভ যদি আমি ব্যবহার করি, তো এখন আমাকে বলেন যে তাইলে হ্যাভ এর পরে অবশ্যই কি থাকতে হবে? হ্যাভকে যদি আমি পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করতে চাই, হ্যাভ এর পরে কি থাকতে হবে? হ্যাভ এর পরে অবজেক্ট, কি থাকতে হবে? একটা অবজেক্ট থাকতে হবে, এবং তারপর একটা নন তারপর ডিফাইনাইট ভার্ব। একটা নন ফাইনাইট ভার্ব থাকতে হবে। সরি, ওকে, নন। ফাইন। হ্যাঁ। সো আগে অপশন বাদ দিই সব। এখানে ডিরেক্ট আমি হ্যাভ এর পরেই নন ফাইন, এই যে হ্যাভ কাট, দেখছেন হ্যাভ এর পরেই V3, হ্যাভ এর পরেই আমি হচ্ছে ভার্ব চলে আসতেছে, কোনো অবজেক্ট আসতেছে না। সো এ নাম্বার বাদ। এ নাম্বার কেন বাদ দিছি বুঝলাম। এ নাম্বার কেন বাদ দিছি বুঝলাম। জি ভাইয়া। ওকে, ফাইন। সো এ নাম্বার বাদ। এখন আসেন BCD তে। এইখানে আমাদের দ্বিতীয় যে ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে, আমরা কি বলছিলাম বলেন তো, যে হ্যাভ ও নিজেই প্রিন্সিপাল ভার্বের কাজ করবে, পজিটিভ ভার্ব নিজেই প্রিন্সিপাল ভার্ব, এবং এটাকে আমি টেন্স অনুযায়ী চেঞ্জ করতে পারবো। এখন এইখানে অনেক বড় একটা টেন্সের ঝামেলা আছে এবার। দেখেন এখানে আমি ব্যবহার করছি ডিড ইউ হ্যাভ, এখানে ব্যবহার করছি হ্যাভ ইউ হ্যাড, এখানে ব্যবহার করছি হ্যাভ হ্যাড। হ্যাঁ। সো ভালো করে বুঝেন, বি আর সি তে হ্যাভ হ্যাড, তার মানে হ্যাভ প্লাস V3। সো হ্যাভ প্লাস V3 মানে কি? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আর একটাতে আমি ব্যবহার করতেছি ডিড ইউ হ্যাভ, তাহলে ডিড প্লাস V1, এটাতে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমাদের দ্বিতীয় পার্থক্য করার বিষয় হচ্ছে এইখানটাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করবো নাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবো। হাউ মেনি টাইমস, কোনো কাজ, এটা একটু জেনে রাখেন, এটা আমি আপনাদের ক্লিপস্টোফেলে পড়াইছিলাম, আর টেন্সের ক্লাস তো এমনিও এখনো হয় নাই, বাট ক্লিপস্টোফেলের ক্লাসে পড়ানো হয়েছে। কোনো কাজ একাধিকবার সম্পন্ন হয়েছে এমন বোঝাতে, কোনো কাজ একাধিকবার সম্পন্ন হয়েছে, একাধিকবার সম্পন্ন হয়েছে এমন বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো আমরা ডি নাম্বার অপশনটা বাদ দিতে পারি, কারণ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। একাধিকবার সম্পন্ন হয়েছে কিভাবে বুঝতেছি? মেনি টাইমস থেকে। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি ইউজ করতে পারবো না, কারণ একাধিকবার সম্পন্ন হয়েছে বোঝাতে আমাদের, সরি, এখানে আমি পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে পারবো না। একাধিকবার সম্পন্ন হয়েছে বোঝাতে আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। সো অ্যান্সার বি অথবা সি অথবা ই। এই পর্যন্ত বুঝছেন? এই পর্যন্ত বুঝছেন? বুঝছি, এই পর্যন্ত বুঝছেন। জি ভাইয়া। এখন আসেন বি, সি নাকি ই। এখন বি আর সি এর মধ্যে পার্থক্য। বি আর সি এর মধ্যে আমরা পার্থক্য হিসেবে পাচ্ছি, একটা অপশনে আছে ইউ হ্যাভ হ্যাড, অর্থাৎ আগে সাবজেক্ট, তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে হ্যাড, এটা হচ্ছে সেই পজিটিভ ভার্ব। বাকি স্ট্রাকচার ঠিক আছে। আর একটা অপশনে পাচ্ছি আমি হ্যাভ ইউ হ্যাড। সো প্রথমে অক্সিলারি ভার্ব আসতেছে, তারপরে সাবজেক্ট আসতেছে, এবং তারপরে যে পজিটিভ ভার্বটা মেইন ভার্ব আসতেছে। এখন প্রশ্ন হচ্ছে কোন ফর্মটা আমি ইউজ করবো? এনি গেজ, আপনাদের সাইড থেকে কোনো অ্যান্সার আছে কোনটা ইউজ করবো এই দুইটার মধ্যে?
সি নাম্বারটা, কারণ আমি কোশ্চেন করছি যে। হেয়ার কামস দ্য কনসেপ্ট অফ আমার ইনডিরেক্ট মনে হয় কোশ্চেন। বি নাম্বার। এক্স্যাক্টলি, এটা ইনডিরেক্ট কোশ্চেন। আমি আপনাদের ক্লিপস্টোফেলে পড়াইছি, আর ইনডিরেক্ট কোশ্চেনের ক্লাসটা বাকি আছে, এটা মিসিলিনিয়াসে পড়াতে হবে। দেখেন, প্রথম কথা, আপনাদের ওই সময় বলছিলাম, মনে আছে কিনা জানি না, ডিপেন্ডেন্ট ক্লজ কখনো ইন্টারোগেটিভের স্ট্রাকচারে হয় না। এবং দ্বিতীয় ব্যাপার, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ভাই লাস্টে তো জিজ্ঞাসা চিহ্ন আছে, এই জিজ্ঞাসা চিহ্নটা প্রিন্সিপাল ক্লজের জন্য। দেখেন, এই এই জিজ্ঞাসা চিহ্নের স্ট্রাকচার একদম শুরুতে চলে এসেছে, কুড ইউ টেল মি, কুড ইউ টেল মি, দেখছেন? তো এই কুড ইউ টেল মির জন্য আমি লাস্টে জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছি। এইবার এই যে ক্লজ মার্কার শুরু, হাউ মেনি টাইমস, হাউ ক্লজ মার্কার শুরু। ডিপেন্ডেন্ট ক্লজ কখনো ইন্টারোগেটিভের স্ট্রাকচারে হয় না, ডিপেন্ডেন্ট ক্লজ সবসময় হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে, অর্থাৎ শুরুতে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে। এখানে আগে ভার্ব, তারপরে সাবজেক্ট। সো এই কারণে আমরা হ্যাভ ইউ হ্যাড এটা বাদ দিচ্ছি। এই কারণে সি বাদ, বি অ্যান্সার। বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ফাইন। তাহলে পজিটিভ ভার্বের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখন আসেন পজিটিভ ভার্বের বাকি জিনিসপাতি সহজ। হ্যাঁ, পজিটিভ ভার্বের আমি ট্রিকি জিনিস আপনাদের আলোচনা করে ফেলছি, যে পজিটিভ ভার্বের সবচেয়ে ট্রিকি ব্যাপার হচ্ছে ওইখানে পজিটিভ ভার্ব ব্যবহার হবে নাকি হবে না, এই সিদ্ধান্তটা নিতে পারা। এরপরে আর কি কোশ্চেন হতে পারে? এরপরের কোশ্চেন থেকে আর সেন্টেন্স কারেকশন আসার চান্স কম। এরপরে যদি আপনি পান, ইরর ডিটেকশনে কোশ্চেন পেতে পারেন। সো ইরর ডিটেকশনে আর কি দিতে পারে? পজিটিভ ভার্বের ফর্ম। ওই যে আমরা বললাম না যে পজিটিভ ভার্বে আমরা নন ফাইনাইট ভার্ব ব্যবহার করি, কোথায় গেল? হ্যাঁ, এই যে আমরা বললাম যে পজিটিভ ভার্বে আমরা নন ফাইনাইট ভার্ব ব্যবহার করি। সো নন ফাইনাইট ভার্বটা কি কি ফর্মে হতে পারে? এই যে নন ফাইনাইট ভার্ব, ও হতে পারে 2+V1 অর্থাৎ নর্মাল ইনফিনিটিভ, ও হতে পারে শুধু V1 অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ, ও হতে পারে V3। হ্যাঁ, যে কোনো একটা ফর্মে হতে পারে। সো আমার কাছে দ্বিতীয় কোশ্চেন জানতে চাইতে পারে যে এখন এই নন ফাইনাইট ভার্বটা কোন ফর্মে বসবে। অর্থাৎ এখন কোশ্চেনটা এখন দেওয়া থাকবে যে, ধরেন আমি বললাম যে শি হ্যাজ দ্য পারসন টু কমপ্লিট হার অ্যাসাইনমেন্ট। এরপরে যে আপনাকে একটা জাস্ট ইরর ডিটেকশনের কোশ্চেন দিল, যে এখানে কোথায় ভুল আছে, এখানে কি হ্যাজ এ ভুল, এখানে কি টু কমপ্লিটে ভুল, এখানে কি হার অ্যাসাইনমেন্টে ভুল, নাকি কোনো ভুল নেই? এরকম। হ্যাঁ, সো আমাকে জানতে জানতে হবে কখন আমি এখানে 2+V1 বসাবো, কখন V1 বসাবো, কখন V3 বসাবো। অ্যান্ড ইটস প্রিটি মাচ ইজি। সো চলে আসেন, কি কি পজিটিভ ভার্ব আমরা পাইছিলাম? এক, মেক অথবা লেট। সো মেক অথবা লেট যদি থাকে, মেক অথবা লেট যদি থাকে, এবং এরপরে তো অবশ্যই একটা অবজেক্ট থাকবে, তারপরে ডিরেক্ট V1 বসবে। এখানে কোনো আপনার কমপ্লিকেশনস নাই, ডিরেক্ট V1। সো আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আই লেট হিম ডু দ্য ওয়ার্ক। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আই লেট হিম ডু দ্য ওয়ার্ক। ওকে। দ্বিতীয়ত, আমি আপনাকে বললাম এরপরে আমাদের দরকার হ্যাভ অথবা গেট। সো হ্যাভ অথবা গেটে আমাদেরকে একটু একটু কমপ্লিকেশন যেতে হবে, খুব বেশি না, সামান্য। প্রথমত দেখেন, এক্ষেত্রে একটা জিনিস বুঝতে হবে। So, আমরা এই যে যে অবজেক্টের কথা বলতেছি, এই যে যে অবজেক্টের কথা বলতেছি, এই অবজেক্ট ব্যক্তিবাচক হতে পারে, বস্তুবাচক হতে পারে। সো অবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয়, সেক্ষেত্রে এটা V+1 মানে V1। সো আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক। ওকে। যদি আমরা গেট ব্যবহার করি, এরপরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয়, সেক্ষেত্রে 2+V1। সো আমি বললাম আই গেট হিম, এখন ডু দ্য ওয়ার্ক না, টু ডু দ্য ওয়ার্ক। কিন্তু
যদি বস্তুবাচক অবজেক্ট হয় তাহলে হ্যাভ এবং গেট দুইটার ক্ষেত্রেই সেম নিয়ম। যদি বস্তুবাচক অবজেক্ট হয় তাহলে হ্যাভ এবং গেট দুইটার ক্ষেত্রেই সেম নিয়ম, আমরা V3 দিব। সো আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান, বা আই গেট দ্য ওয়ার্ক ডান। বুঝলাম এই পর্যন্ত বলছো? এই পর্যন্ত বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। এরপরে আসে হেল্প। পজিটিভ ভার্ব হিসেবে হেল্পের ব্যবহার কম। হ্যাঁ, পজিটিভ ভার্ব হিসেবে হেল্পের ব্যবহার বেশ কম। তো আমি বললাম, হ্যাঁ এখানে কি হবে, এখানে দেখেন সাবজেক্টের পরে হেল্প, তারপরে অবজেক্ট, এরপরে আপনি V1ও দিতে পারেন, 2+V1ও দিতে পারেন, দুইটাই কারেক্ট। এখানে রেস্ট্রিকশনও কম, এটার ব্যবহারও কম। আই হেল্প হিম কমপ্লিট দ্য টাস্ক, আপনি এটাও বলতে পারেন, টু কমপ্লিটও বলতে পারেন। অপশনে যদি দুটোই থাকে V1 বেশি প্রিফারেবল, বাট আবারও বলতেছি 2+V1 এটা ভুল না। অপশনে দুইটাই থাকলে V1 অ্যান্সার করে আসবেন, এটা বেশি প্রিফারেবল, এটার ইউসেজ বেশি দিচ্ছে। সো এখান থেকে আসলে কি আসতে পারে, এখান থেকে আসতে পারে হচ্ছে ইরর ডিটেকশন মেইনলি। সো আপনারা 21 করবেন, আপনারা 23 করবেন, এই দুইটাই করুন, 21 আর 23। 21 করেন, 23 করেন। কোনটা হবে? 21A। ভাই 21-এর বি আর 23-এর এ। 21-এর B, 23-এর A, হ্যাঁ। সো প্রথমত দেখেন হারে কিন্তু ভুল নাই, লেট কিন্তু ভার্ব, সো ভার্বের পরে অবজেক্ট বসছে, ভার্বের পরে অবজেক্ট বসছে, লেটের পরে যে অবজেক্টটি থাকে এরপরে V1 হবে। সো এখানটাতে টু মেক, এটা মেক হবে, এখানটাতে ভুল। অ্যান্ড এইখানটাতে হ্যাড প্লাস হিম, সো দেন এগেইন হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস V1। বুঝছেন? জি ভাই। এটা বুঝলে আমরা সাবজাংটিভে চলে যাব। ভাই, আমার একটা সাবজাংটিভ কোশ্চেন জিনিস, ছিল। হ্যাঁ 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 বল। আমরা যদি ওই যে হ্যাভ অথবা গেট দিয়ে যেটা করলাম, আপনি যে একটা বাক্য দিলেন সেটা তো ছিল প্রেজেন্ট সিম্পলে। যদি প্রেজেন্ট পারফেক্টে কোনো বাক্য হয়, প্রেজেন্ট পারফেক্টে বাক্য করেন, আমি ধরেন যদি আমরা এরকম বলি বলতেছিলাম আই হ্যাভ মেড হিম ডান দ্য ওয়ার্ক। আই হ্যাভ মেড হিম ডান দ্য ওয়ার্ক, ওকে ফাইন। আচ্ছা আই হ্যাভ মেড হিম, তাহলে কিন্তু ডান দ্য ওয়ার্ক দিতে পারবেন না, তাহলে কিন্তু ডু দ্য ওয়ার্ক দিতে হবে। কারণ দেখেন এইটাই এইখানে আমার পজিটিভ ভার্ব কনফিউশন হিসেবে ছিল কিন্তু আপনি যেখানে মেক ক্যান্সেল।
মেক কে আনছি, আচ্ছা। এই বাক্যটা জাস্ট ভাঙেন, এই বাক্যটা ভাঙেন, এটা ভাঙেন। এখানে অক্সিলারি ভার্ব কোনটা? মেক হবে, তাহলে হ্যাভ হচ্ছে এখানে আমার ওই ভি থ্রি অক্সিলারি ভার্ব, হবে, হ্যাঁ এটা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। হ্যাভ আচ্ছা, অক্সিলারি ভার্ব। সো অক্সিলারি ভার্ব ক্যান নট বি আ পজিটিভ ভার্ব। হ্যাঁ এটা হবে না। এটাকে প্রেজেন্ট তাহলে করেন তাহলে আরো ইজি হয়ে যাবে, আই আই মেক। মেকিং, হ্যাঁ বুঝছেন? জি জি। হ্যাঁ তাহলে তো ওই সেম মেকের রুলসটাই থাকলো, জাস্ট হচ্ছে আমি এটাকে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। ভি হ্যাভ বসায় ভি থ্রি করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে ওকে, আমরা যাব সাবজাংটিভে। সো সাবজাংটিভ আমি আপনাদের আগেও পড়াইছি। এটা করানো হয়েছে। সাবজাংটিভ আমি বলছিলাম ওটা যে জিনিসটা বোঝা সবচেয়ে ইজি এবং জিনিসটা পরীক্ষার হল থেকে কারেক্টলি অ্যান্সার করে আসা সবচেয়ে কঠিন। কারণ সাবজাংটিভের একটাই নিয়ম, কিন্তু অনেকগুলা রুলস এর মধ্যে ওখানে সাবজাংটিভের নিয়মটা অ্যাপ্লিকেবল হবে, এটা মাথায় রাখাটা। প্রথমত সাবজাংটিভ কি? সাবজাংটিভ হচ্ছে ভার্বের একটা ফর্ম। এই ফর্মটা কেমন ফর্ম? এই ফর্মটা বেস ফর্ম। সাবজাংটিভ ভার্বের সাবজাংটিভ ফর্ম কেমন হয়? প্রথমত ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম মানে ভার্বের সাথে কখনোই এস বা ইএস ও যুক্ত হবে না। দ্বিতীয়ত যদি বি ভার্ব বসানোর দরকার হয় ডিরেক্ট বি বসবে। বুঝেন, অ্যামিজার এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়্যার পাস্ট ফর্ম, এর কোনোটাই হবে না। হ্যাভ বিন পারফেক্ট ফর্ম, কোনোটাই হবে না, ডিরেক্ট বি, এটা হচ্ছে বেস ফর্ম। তৃতীয়ত যদি নেগেটিভ করার দরকার হয় নট প্লাস ভি ওয়ান বসবে। যদি নেগেটিভ করার দরকার হয় নট প্লাস ভি ওয়ান বসবে, কোনো অবস্থায় নটের আগে কোনো ধরনের অক্সিলারি ভার্ব বসবে না। এবং যদি প্যাসিভ করার দরকার হয় তাহলে বি প্লাস ভি থ্রি বসবে। যদি প্যাসিভ করার দরকার হয় তাহলে বি প্লাস ভি থ্রি বসবে, এম প্লাস ভি থ্রি, আর প্লাস ভি থ্রি, ওয়াজ প্লাস ভি থ্রি, কিছু হবে না। এটা হচ্ছে সাবজাংটিভ ভার্বের সাবজাংটিভ ফর্মের বৈশিষ্ট্য। আমরা যখন বলি যে বাক্যের সাবজাংটিভ ফর্ম হবে তখন আমরা এইটা মিন করি, প্রথম কথা। এখন দ্বিতীয় ব্যাপার হচ্ছে ভার্বের সাবজাংটিভ ফর্ম কখন হয়। ভার্বের সাবজাংটিভ ফর্ম কখন হয়? সো আমরা শীতে আসি, দেখেন কিছু দ্যাট যুক্ত ক্লজ যদি থাকে তাহলে ভার্বের সাবজাংটিভ ফর্ম হয়। বাক্যে যদি কিছু বাক্যে যদি দ্যাট যুক্ত কিছু ক্লজ থাকে তাহলে আমরা বাক্যে সাবজাংটিভ ফর্ম ব্যবহার করি। সো দ্যাট যুক্ত ক্লজ কোথায় আছে? এইখানটাতে আছে, এইখানটাতে আছে। So, এখানে যদি আমরা আসি, কি কি আছে? অ্যাডভাইস দ্যাট, ইম্পর্টেন্ট দ্যাট, ম্যান্ডেটরি দ্যাট, নেসেসারি দ্যাট, অব্লিগেটরি দ্যাট, প্রপোজ দ্যাট, রিকমেন্ডেড দ্যাট, রিকোয়ার্ড দ্যাট, সাজেস্টেড দ্যাট, আর্জেন্ট দ্যাট, ইম্পারেটিভ দ্যাট। যদি এই সমস্ত দ্যাট যুক্ত ক্লজ থাকে সেক্ষেত্রে আমরা ভার্বের সাবজাংটিভ ফর্ম ব্যবহার করি। এই সমস্ত দ্যাট যুক্ত ক্লজগুলো যদি থাকে সেই ক্ষেত্রে তাহলে আমরা বাক্যে ভার্বের সাবজাংটিভ ফর্ম ইউজ করি। সো এইগুলা একটু মনে রাখতে হবে। দেখেন সাবজাংটিভ ভার্বের রুলস কিন্তু এখানেই শেষ। সাবজাংটিভ ভার্বের রুলস এটা এখানেই শেষ। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি পাচ্ছি ভাইয়া। ভাইয়া। স্ক্রিনে কি এটা আসতেছে? অ্যাডভাইস ইম্পর্টেন্ট এটা আসতেছে? জি আসতেছে। আমার এরকম শুরু করতেছে। আচ্ছা,
তো যেটা বলতেছিলাম দেখেন, বলতে কিন্তু এতটুকু, হ্যাঁ, এর বাইরে কিন্তু রুলস নেই। এই যে ক্লজগুলো আমরা মুখস্থ করবো, এই দ্যাট যুক্ত ক্লজগুলো যদি থাকে সেক্ষেত্রে ভার্বকে সাবজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহার করা হয়। এর বাইরে কিন্তু ওই নাউন ফর্ম যদি বসেন, রিকমেন্ডেড আপনি যদি বলেন রিকমেন্ডেশন দ্যাট, রিকোয়ার্ড রিকোয়ার্ড দ্যাট, আপনি এখানে বলতে পারেন রিকোয়ারমেন্ট দ্যাট, সাজেস্টেড দ্যাট, আপনি বলতে পারেন সাজেশন দ্যাট। স্টিল এই দ্যাট যুক্ত ক্লজগুলা সাবজেক্টিভ ভার্বের এই নিয়মটা মেনে চলে। অর্থাৎ সাজেস্টেড দ্যাট হোক আর সাজেশন দ্যাট হোক, রিকমেন্ডেড দ্যাট হোক আর রিকমেন্ডেশন দ্যাট হোক, প্রপোজ দ্যাট হোক আর প্রপোজাল দ্যাট হোক, রিকোয়ার্ড দ্যাট হোক আর রিকোয়ারমেন্ট দ্যাট হোক, ওই ভার্বটাকে যদি আমি নাউন বানায় দিয়েও দ্যাট যুক্ত ক্লজ আকারে ইউজ করি, এক্ষেত্রেও ভার্বগুলা ওই সাবজেক্টিভ ফর্মের নিয়ম ফলো করবে, সাবজেক্টিভ ভার্বের নিয়ম ফলো করবে, অর্থাৎ ভার্বগুলা সাবজেক্টিভ ফর্মে বসবে। আবারও বলতেছে নিয়ম কিন্তু এতটুকুই। এখন যদি আমি আপনাকে প্র্যাকটিস প্রবলেম দেই, আপনি একদম 1 মিনিটের মধ্যে সলভ করে ফেলবেন। প্রবলেমটা হবে পরীক্ষার হলে, কারণ পরীক্ষার হলে অনেকগুলা প্রবলেমের মাঝে আপনি বুঝবেনই না যেটা সাবজেক্টিভ ভার্বের প্রবলেম। আমি আপনাকে কিছু দিই তাহলে আরো ক্লিয়ার হবে। সো করেন, 20 করেন, 22 করেন, 25 করেন, 20, 22, 25। হ্যাঁ, হয়ে গেলে মেসেজে অ্যান্সার দিন। তো দেখেন, এইটা কিন্তু আপনারা ইভেন কোশ্চেন পড়ার আগে অ্যান্সার করে ফেলছেন। ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্ট আছে, সো এখানে স্পিক্স ভার্বের সাথে এস বাই এস হবে না। এই যে এখানে সাজেস্টেড আছে, এখানে সাজেস্টেড আছে, এখানে স্টাডিজ হবে না, সো স্টাডি হবে। এখানে ইনসিস্টেড আছে, সো ইনসিস্টেড যদি থাকে, এই যে এই মাস্টটা হবে না, এটাও কিন্তু অক্সিলারি, মোরাল অক্সিলারি, সো মাস্ট হবে না। দ্য সি ইউ অ্যাডমিট, সো এই মাস্টটা হবে না, এটা ধরে এলিমিনেট হবে। দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। প্রবলেমটা হচ্ছে আমি যখন অনেকগুলো রুলস এর মধ্যে একটা সাবজেক্টিভ ভার্ব ঢুকাই দেই, আমাদের মাথায় এই যে এখানে একটা সাবজেক্টিভ ভার্ব আছে এটা ক্যাচই করে না। হ্যাঁ, সো দ্যাটস দ্য প্রবলেম। তো এই জন্য বলতেছে সাবজেক্টিভ ভার্ব গুলা একটু মুখস্থ করে ফেলবেন। আর আমি পার্সোনালি বলবো সাবজেক্টিভ ভার্বের আমার এই শীটের থেকে না পড়ে এটা একটু ক্লিস্টোফেল থেকে পড়বেন। ক্লিস্টোফেলে আরো কিছু শব্দ দেওয়া আছে, আমার শীটে বোধহয় কিছু শব্দ আমি এলিমিনেট করছি। ক্লিস্টোফেলে আরো কিছু শব্দ দেওয়া আছে, এটা শীত ওই ক্লিস্টোফেল দেখে পড়বেন। ক্লিস্টোফেল দেখে পড়ার পরে প্র্যাকটিস কোশ্চেন এখানেও দেওয়া আছে ক্লিস্টোফেলের গুলা, মোরাল ক্লিস্টোফেল এগুলাই দেওয়া। কিন্তু এই শব্দগুলো একটু ক্লিস্টোফেল থেকে পড়ে নিন, ওখানে আরো কিছু এক্সট্রা শব্দ পেতে পারে। সাবজেক্টিভ ভার্বে আর কিছু নাই,
সাবজেক্টিভ ভার্ব অ্যাকচুয়ালি এইটাই। হ্যাঁ, আমরা মোডাল ভার্বে যাব। সো সাবজেক্টিভ ভার্ব ক্লিপস্টোফেল থেকে আরেকবার একটু রিভাইজ দিয়ে নিন। লেকচার শিট থেকে পড়ার থেকে ক্লিপস্টোফেল থেকে রিভাইজ দিয়ে ফেলেন, বাট ওখানে নতুন কিছু নাই, ওখানে এক্সট্রা কিছু শব্দ পাবেন হয়তো। আচ্ছা, স্ক্রিনে যদি আপনাদের দেখতে প্রবলেম হয় আমাকে জানাবেন, আমার ল্যাপটপ খুবই স্লো কাজ করতেছে, আমি বুঝতে পারতেছি না যে স্ক্রিনে আপনারা ঠিক মতন দেখতেছেন কিনা। ওকে ফাইন, আমরা মোডাল ভার্বে আসবো। ওকে, সো প্রথমত বলছেন যে মোডাল ভার্ব থেকে সেন্টেন্স কারেকশন আসবে না, মোডাল ভার্ব থেকে আসলেই ইরব ডিটেকশন আসবে। দ্বিতীয় ব্যাপার, ছোটবেলায় মোডাল ভার্বের বেশ কিছু অর্থ পড়ছেন, মোডাল ভার্বের এই ধরনের ইউসেজ কখনো পরীক্ষায় জানতে চাওয়া হয়নি। কিরকম? আমি এখন আপনাকে যদি বলি যে ড্যাশ আই কামিং, এখানে ড্যাশ আই ক্যামিন দিয়ে আমি যদি এখন আপনাকে বলি যে এখানে কি মে হবে, এখানে কি উইল হবে, এখানে কি উড হবে, এখানে কি ক্যান হবে, প্রশ্ন উত্তর হচ্ছে সব হবে। মে দিলে সম্ভাবনা বোঝাবে, উইল দিলে ভবিষ্যতে আসবো নাকি আসবো না এটা বোঝাবে, উড দিলে প্রস্তাব বোঝাবে, ক্যান দিলে সক্ষমতা বোঝাবে। এই ধরনের কোশ্চেন আসবে না। হ্যাঁ, যদি কোশ্চেন কখনো আসে একদম স্ট্রেট ফরওয়ার্ড বোঝাবে যে ওখানে স্পেসিফিক এই সমস্ত কেসে উইলই ব্যবহার করতে হয়, এই সমস্ত কেসে উডই ব্যবহার করতে হয়। যেমন আমি যদি এখন আপনাকে বলতাম যে আই ড্যাশ রেদার কামিং, এখন আপনি আর উড বাদে কিছু দিতে পারতেন না। তো এরকম স্পেসিফিক ইউসেজ কোশ্চেনে দেওয়া থাকবে, কোশ্চেনে কোনো কনফিউজিং জিনিস আসবে না যেখানে একাধিক জিনিস ইউজ করলেও ওটা সঠিক হয়। দ্বিতীয় ব্যাপার, দেখেন মোডাল ভার্বের ক্ষেত্রে যেমন মেয়ের পাস্ট ফর্ম মাইট বটে, আমি যদি বলি মেয়ের পাস্ট ফর্ম কি মাইট, কিন্তু এটা মনে রাখবেন যে প্রথম কথা, একটা বাক্যে মাইট ব্যবহার করে দিলেই ওইটা সবসময় পাস্ট হয়ে যায় না। একটা বাক্যে মাইট ব্যবহার করে দিলেই ওইটা সবসময় পাস্ট হয়ে যায় না। হ্যাঁ, কারণ মেয়ের পাস্ট ফর্ম মাইট এটা সত্য, মেয়ে দিয়ে অধিক সম্ভাবনা, মাইট দিয়ে অপেক্ষাকৃত কম সম্ভাবনা বোঝায়, এবং এই সেন্সে আমি মাইটকে প্রেজেন্ট অর্থ ব্যবহার করতে পারি। সো আপনি কখনো মাইট, শুড, উড এগুলা দেখলেই ধরে নেবেন না যে বাক্যটা পাস্ট টেন্সে আছে। বিশেষ করে কুডের ক্ষেত্রে এটা ধরে নিতে পারেন, জেনারেলি কুড আসলে পাস্ট বাদে বসে না, বাট এই তিনটা মোডাল মাইট, শুড, উড, এই তিনটা দেখলেই আপনি ধরে নেবেন না যে এরা ভি টু তে আছে, কারণ এরা ভি ওয়ান হিসেবে ব্যবহার হতে পারে। হ্যাঁ, যেমন শ্যালের পাস্ট ফর্ম আপনি যেমন শুট করেন, তেমন উচিত অর্থে শুড ইটসেলফ ভি ওয়ান, উচিত অর্থে আমরা শুডই ব্যবহার করি, এটার মানেই ভি ওয়ান, শুড আছে মানে ওটা পাস্ট করি নাই। আমরা প্রস্তাবের ক্ষেত্রে উড ব্যবহার করি, উড দেওয়া আছে মানে যেটা পাস্ট করা, ব্যাপারটা এরকম না। উইলের পাস্ট ফর্ম উড হতে পারে, তবে সবসময় উড কিন্তু উইলের পাস্ট ফর্ম না। উড মানে প্রস্তাব, উডাই কামিন, এখানে উড পাস্ট ইনডিফিনিট অর্থে ব্যবহৃত হয় নাই, এখানে উড প্রস্তাব অর্থে ব্যবহার হয়েছে। তো এগুলা একটু মাথায় রাখবেন, কোনটা কোন অর্থে ব্যবহার হচ্ছে এইটা আমাদের অ্যাকচুয়ালি কনসার্ন না। আপনি যদি রাইটিং এর ক্ষেত্রে কিছু বেসিক নলেজ রাখতে চান, এখানে এই বেসিক আইডিয়া গুলা দেওয়া আছে। বাট দেন এগেন আমি আবারও বলতেছি, এই বক্স থেকে ডিরেক্ট কোনো কোশ্চেন আসবে না। এই বক্সটা আমি আপনাকে দিছি শুধুমাত্র রিটেন বোঝার জন্য যে কোনটা কোন সেন্সে ব্যবহার হয়। হ্যাঁ, একটা বাক্য পড়ে অ্যাকচুয়ালি বোঝা থাকে না যে ওটা কি পোলাইট রিকোয়েস্ট নাকি ফর্মাল পারমিশন, এটা একটা বাক্যে জেনারেলি এরকম কন্টেক্সট দেওয়া থাকে না। তো এটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নাই যে ভাইয়া বাক্যে পোলাইট রিকোয়েস্ট বোঝাচ্ছে কিনা কিভাবে বুঝবো, ফর্মাল পারমিশন বোঝাচ্ছে কিনা কিভাবে বুঝবো। এন্ড দেন এগেন দেখেন, পোলাইট রিকোয়েস্ট ইউ ক্যান ইউজ উড, ইউ ক্যান ইউজ মে, ইভেন ইউ ক্যান ইউজ মাইট। তো এজন্য বলছি এই ধরনের ছোটখাটো ব্যাপার নিয়ে আমরা মাথা ঘামাবো না। এক। দ্বিতীয় ব্যাপার, মাইট, শুড, উড এটা দেখলেই ধরে বসবো না যে এটা পাস্ট টেন্সে ব্যবহার হচ্ছে। এই দুইটা খুব ইম্পর্টেন্ট। এখন দেখেন, তাহলে নর্মালি মোডাল ভার্বের পরে কোন টেন্স হয়? মোডাল ভার্বের পরে কোন টেন্স হয়? V1, মোডাল ভার্বের পরে ভি ওয়ান। আচ্ছা, এখন
যেই কারণে আগের ওই কথাটা বলা যে শুড উড মাইট থাকলেই আপনি ধরে নেবেন না যে এটা পাস্ট টেন্স অলরেডি আছে, কারণ আপনার কোশ্চেন এভাবে থাকতে পারে, আই অ্যাম সাফারিং ফ্রম ফিজিক্যাল হেলথ ইস্যু, আই শুড ড্যাশ ব্র্যাকেট স্টপ স্মোকিং লাস্ট ইয়ার। আপনি যদি ধরে নেন যে শুড অলরেডি পাস্ট ফর্মে আছে এবং এই লাস্ট ইয়ারের জন্য, তাইলে আমার আর কোনো কিছু করার দরকার নেই, আমি ডিরেক্ট এখানে V1 বসাই দিলেই অ্যান্সার হয়ে যাবে। আপনার ধারণা ভুল। তো আমাদেরকে আগে একটু জানতে হবে যে যে কোনো মোডাল ভার্ব পাস্ট করার ওয়ে কি, এক। এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে মোডাল ভার্ব পাস্ট করলে কি হয়, কি চেঞ্জ হয়। আমি যদি নর্মালি আপনাকে বলি আই শুড স্টপ স্মোকিং, এটার মানে কি? কি বুঝাচ্ছি আমি আমি? নর্মালি আপনাকে বললাম আই শুড স্টপ স্মোকিং, এটার মানে কি? আমার স্মোকিং বন্ধ করা উচিত। কখন উচিত? এখনই উচিত, এই টাইপের। এখন উচিত। তাহলে কোন, হ্যাঁ, তাহলে এটা কোন কোন সময় বোঝাচ্ছে? প্রেজেন্ট। 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 তো যে কারণে বলতেছিলাম যে যখন আমরা এরকম উপায় বোঝাচ্ছি ও কিন্তু পাস্ট মিনিং দিচ্ছে না। আপনি, আমি এখন যখন লাস্ট ইয়ার বলতেছি, এটার মিনিং কি দাঁড়াচ্ছে জানেন? আমার গত বছর স্মোকিং ছাড়া উচিত ছিল কিন্তু আমি ছাড়ি নাই। সো কোনো একটা কাজ অতীতে হওয়া উচিত ছিল কিন্তু ওইটা অ্যাকচুয়ালি হয় নাই। যখন আমরা মোরাল ভার্বের পাস্ট করি তখনও এই ধরনের অতীত অর্থ দেয় যে অতীতে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা ছিল কিন্তু ঘটে নাই, অতীতে কোনো একটা ঘটনা ঘটা উচিত ছিল কিন্তু ঘটে নাই, এই ধরনের মিনিং দেয়। সো এই যে আমি বললাম আই শুড স্টপ স্মোকিং, এটার মানে আমরা বললাম যে আমার এখন ধূমপান ছাড়া উচিত। এখানে ধূমপান এখন ছাড়া উচিত না, এখানে ধূমপান গত বছর ছাড়া উচিত ছিল। সো দেন এগেন আমি কিন্তু তাইলে এখন আই শুড স্টপ স্মোকিং দিলে এই অর্থটা বোঝাবে না। সো মোরাল ভার্বের পাস্ট এটা আমাকে শিখতে হবে, এটা আমাকে বুঝতে হবে। এই জন্য আমি আপনাদের শুরুতেই বলছি যে শুড উড মাইট দেখলেই এইটা ভেবে বসবেন না যে অলরেডি পাস্ট করা আছে, অলরেডি পাস্ট করা নাই। বুঝতে পারছি? জি। এখন তাইলে এই মোরাল ভার্বের, এটা গেল মোরাল ভার্বের প্রেজেন্ট ফর্ম। মোরাল ভার্বকে যদি আমি পাস্ট করতে চাই, আমি এখন এখানে লাস্ট ইয়ার বসাবো। মোরাল ভার্বকে পাস্ট করার উপায় কি? মোরাল ভার্বকে পাস্ট করার উপায় হচ্ছে মোরাল ভার্বের সাথে হ্যাভ প্লাস V3। সো আই শুড হ্যাভ স্টপড স্মোকিং লাস্ট ইয়ার, এর মানে কি আমার গত বছর ধূমপান ছাড়া উচিত ছিল কিন্তু আমি ছাড়ি নাই। বুঝছেন? জি। এই টপিকটা আগেও পড়ানো হয়েছিল। হ্যাঁ, ফিলোসফিক্যাল পরামর্শ নিন। তৃতীয় ব্যাপার, এখন এখানে লাস্ট ইয়ার না দিয়ে আমি নাও দিয়ে দিব। লাস্ট ইয়ার না দিয়ে আমি এখানে নাও দিয়ে দিব। আমি আপনাকে বললাম যে আই ফেল্ট পেইন আই ফেল্ট পেইন ইন মাই হার্ট লাস্ট নাইট, আই ড্যাশ ব্র্যাকেট স্টপ স্মোকিং নাও। সো মোডাল এই নাও আছে মানে ও এখন কোন টেন্স নির্দেশ করতেছে? প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মোডাল ভার্বকে কন্টিনিউয়াস করার উপায় কি? মোডাল ভার্বের সাথে বি, আচ্ছা এখানে শুড দেওয়া থাকবে দিনারে। মোডাল ভার্বের সাথে একটা বি এবং ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা মোডাল ভার্বকে পাস্ট করি কি দিয়ে? মোডাল ভার্বের সাথে হ্যাভ প্লাস V3 দিয়ে। মোডাল ভার্বকে আমরা কন্টিনিউয়াস করি কি দিয়ে? মোডাল ভার্বের সাথে একটা বি প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে। এই পর্যন্ত বুঝছেন? জি। আচ্ছা, দেখেন, পাস্ট নিয়ে আমাদের ঝামেলা মেইনলি তিনটাতে হবে। হ্যাঁ, উডের ঝামেলা আমি আপনাদের বোঝাই ফেলছি কন্ডিশনালের ক্লাসে। কন্ডিশন, তারপরে হচ্ছে, আচ্ছা না, উডেরও কিছু জিনিসপাতি আমি দেখাবো।
সো মেইনলি 4টা জায়গাতে এই ঝামেলাগুলো হয়। শুডেরটা তো বুঝছেন তাই না? শুডেরটা তো বুঝছেন, তাহলে শুড আর শুড হ্যাভ এর পার্থক্য তো বুঝছেন, বুঝছেন না? জি। শুড আর শুড হ্যাভ এর পার্থক্য বুঝছেন। এই সেম ঝামেলা এরপরে হবে হচ্ছে মাইট ভার্সেস মাইট হ্যাভ। তো মাইট ভার্সেস মাইট হ্যাভ দেখেন, আমি বললাম নর্মালি আমরা মাইট বলতে কি বোঝাই? সম্ভাবনা। এবং মনে রাখবেন মাইট মানে সবসময় মেয়ের পাস্ট ফর্ম না। মেয়ে মানে হচ্ছে সম্ভাবনা বেশি, মাইট মানে সম্ভাবনা কম। দিস ইজ আ থিং। এখন মাইট হ্যাভ প্লাস ভি3 আমরা কখন বসাবো? কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা ছিল কিন্তু ঘটে নাই। আমি আপনাকে বললাম যে আই সেন্ড দ্য ইমেইল 2 days ago. She might dash bracket know the news by now. So আপনি ওকে 2 দিন আগে মেইল পাঠাইছেন, ওর এতদিনে এই নিউজটা জানার কথা ছিল কিন্তু ও জানা নাই। সো আমি এখন নর্মালি যদি বলতাম আপনাকে শি মাইট নো দ্য নিউজ, এটার মানে কি? আচ্ছা এটা বাই নাও না, আমি আর্লিয়ার দিই। আচ্ছা তো যেটা বলতেছিলাম শি মাইট নো দ্য নিউজ, এটার মানে কি? তার নিউজটা জানার সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে, কখন আছে? এখন আছে। এখন আছে। আমি যখন এইখানে আর্লিয়ার ব্যবহার করতেছি এর মানে হচ্ছে এই নিউজ ওর আরো আগেই জানার কথা ছিল কিন্তু ও জানে নাই। সম্ভাবনাটা অতীতে বিদ্যমান ছিল এবং ওইটা ঘটে নাই। তাহলে কোনো একটা কাজ অতীতে ঘটার সম্ভাবনা ছিল কিন্তু ঘটে নাই। আমরা কি বোঝাচ্ছি তখন? মাইট এটার হ্যাভ পাস্ট আমরা কিভাবে করব তখন? হ্যাঁ, মাইট হ্যাভ, তারপরে নোন ভার্বের দ্য সাথে ভি3, মাইট হ্যাভ নন। বুঝছেন? সো এটা একটু মনে রাখবেন তাহলে। মাইট হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, সব ক্ষেত্রেই আমরা এই সেম জিনিস ফলো করি। তাহলে কুড দিয়ে তো আমরা বোঝাই সক্ষমতা, আই কুড ডু দা ওয়ার্ক। তাহলে কোনো একটা কাজ করার সক্ষমতা অতীতে ছিল কিন্তু করতে পারি না, এরকম হলে কি? কুড হ্যাভ প্লাস ভি3। কুড হ্যাভ এর ব্যবহার অপেক্ষাকৃত কম, আমাদের এই যে মাইট হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ এগুলো লাগবে। দেখেন উড দিয়ে যদিও প্রস্তাব বোঝায়, আমি উডেরটা আরেকটু ডিটেলসে দেখাই। আমরা আগে এই পাস্টের এই ঝামেলাটা ক্লিয়ার করি। আমি নর্মালি যদি বলতাম আই হোপ শি উইল ডু ইট, তাহলে আপনি হোপ করছিলেন সে ভবিষ্যতে এটা করবে। এন্ড হোপের জায়গায় যদি হোপড বলেন তাহলে কি হবে? শি উড ডু ইট, তাই তো? এখন আমি এখানে হোপড দিব, হোপড দিয়ে শি উড দিব, উড দিয়ে এখানে ব্রাকেটে ডু দিব, এরপরে ইট দিয়ে বলবো লাস্ট ইয়ার, তাহলে কি হবে? শি উড হ্যাভ ডান ইট লাস্ট ইয়ার। ইট হ্যাভ ডান। আপনি হোপড করছিলেন লাস্ট ইয়ারে সে এই কাজটা ঘটাবে কিন্তু ঘটাতে পারে নাই। বুঝছেন? তাইলে মোডাল ভার্বের সাথে আমরা কখন হ্যাভ যোগ করতেছি, এদের মিনিং এতে কিভাবে চেঞ্জ হচ্ছে, এবং মোডাল ভার্বকে অ্যাকচুয়ালি আমরা কিভাবে পাস্ট বানাই, এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। মোডাল ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম বুঝতে পারছেন? জি। আচ্ছা। সো দেখেন আমি এইখানে মেইনলি ওই যে মোডাল ভার্ব আর এই পার্টটা পড়াচ্ছিলাম আপনাদের, এই যে এইটা পড়াচ্ছিলাম, এটা পড়াচ্ছিলাম, এটা পড়াচ্ছিলাম। কখন এই যে এখানে পারফেক্টিভ আকারে যেগুলো লেখা। এখন আমরা তাহলে মোডাল ভার্বের একটু ডিটেলসে যাই। দেখেন এই নিয়মটা মানবে না শুধু মাস্ট। হ্যাঁ, সো মাস্টের সাথে যখন আমরা হ্যাভ ব্যবহার করছি দ্যাটস আ ডিফারেন্ট মিনিং। আমরা মাস্টে যাব, আমরা একে একে আসি। আমাদের এর আর একটা গুরুত্বপূর্ণ মোডাল ভার্বে আমরা যাই, ইউজ টু। সো ইউজ টু কি অর্থে ব্যবহৃত হয়?
অভ্যস্ততা। প্রথম কথা, এই ইউজ টু এটা কোনো V2 না, ও নিজেই মডেল। হ্যাঁ, এখানে ইউজ টু এগুলো হওয়ার কোনো চান্স নেই। ইউজ টু, যখন আপনি এগুলা বলবেন তখন ইউজ মেইন ভার্ব হয়ে যাবে, আর মডেল ভার্ব হতে পারবে না। এক, দ্বিতীয় ব্যাপার, ইউজ টু কে যদি মোডাল ভার্ব হতে হয় ওকে অভ্যস্ততাই বোঝাতে হবে। আপনি যদি কোনোভাবে ইউজ টু দিয়ে প্রয়োজনীয়তা বা ব্যবহার বোঝান, যদি ইউজ টু দিয়ে কোনোভাবে প্রয়োজনীয়তা বা ব্যবহার বোঝান, তখনও মোডাল ভার্ব হতে পারবে না, তখনও মেইন ভার্ব হয়ে যাবে। আপনি যদি এটা দিয়ে অভ্যস্ততা বোঝান, একমাত্র তখনই ও মোডাল ভার্ব হবে। সো মেইন ভার্ব যখন ও হয়ে যাবে, ও মোডাল ভার্বের নিয়ম আর মেনে চলবে না। সো আমরা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে, একে একে আসি। আমি আপনাকে বললাম, আচ্ছা, নিয়মগুলা লিখি। প্রথমত, যদি ইউজ টু থাকে সেক্ষেত্রে V1। সো আমি আপনাকে বললাম আই ইউজ টু ড্যাশ ব্রাকেটে ডু দা ওয়ার্ক। সো নর্মালি ইউজ টুর পরে কি হয়? V1 হয়। I used to do the work। বুঝলাম এই পর্যন্ত? জি। দ্বিতীয়ত, আমরা যদি ইউজ টু এর আগে আমরা যদি ইউজ টু এর আগে বি ভার্ব ইউজ টু এর আগে যদি আমরা বি ভার্ব, বিকাম বা গেট যোগ করি, এবং এরপরে যদি আমরা ইউজ টু লিখি, সেক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি হবে। তো আমরা বললাম যে আই গেট ইউজ টু ড্যাশ ব্র্যাকেটে প্লে ফুটবল এভরিডে। কি হবে এটা? I get used to playing football every day। এখন আবারও বলতেছি, এই দুইটা ক্ষেত্রেই আমরা অভ্যস্ততা বুঝেছি। আমি এই কাজটা অতীতে করতাম, অভ্যস্ত ছিলাম, প্রতিদিন হতো এই কাজটা। আমি প্রতিদিন ফুটবল খেলতাম, কাজটা প্রতিদিন হতো, অভ্যস্ততা বোঝাচ্ছি। আমি এখন এটা যদি চেঞ্জ করে দিই, আমি আপনাকে বললাম দ্য কার ইজ ইউজ টু ড্যাশ ব্রাকেটে মুভ পিপল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। এই যে এই সমস্ত জায়গাতে যে আমরা ট্র্যাপে পা দেব, so এইখানে প্রবলেম। এই বাক্যটাতে দেখেন তো, কারের অভ্যস্ততা বোঝাচ্ছি নাকি কার কি কাজে ইউজ হয়, কারের প্রয়োজনীয়তা, কারের নেসেসিটি, কারের ইউসেজ বোঝাচ্ছি বলুন তো? ব্যবহার বোঝানো হচ্ছে। ব্যবহার বোঝাচ্ছি। সো যখন আমরা ব্যবহার বোঝাচ্ছি, ব্যবহার বোঝাতে ইউজ টু ক্যান নট বি আ মডেল। এইখানে এইখানে এই একটা মেইন ভার্ব। এখন ইজ ইউজ টু হলো কারণ কার নিজে প্যাসিভ। নিজে ইউজ হতে পারে না, এখানে আমরা জাস্ট প্যাসিভ করছি। সো তখন নর্মালি বলেন তো, এই টু এর পর কি হয়? V1। V1। সো জাস্ট V1। বুঝছেন কি? ইউজ টু বুঝছেন? ইউজ টু বুঝছেন? জি ভাইয়া। ওকে। পরের কাজ মাস্ট। সো মাস্টের দুইটা আলাদা আলাদা ইউসেজ আছে। এক, অব্লিগেশন। অব্লিগেশন অব্লিগেশন কি? বাধ্যবাধকতা। সো দেখেন, বাধ্যবাধকতা কিভাবে বুঝবেন একটা বাক্য? যে কাজটা আপনি করতে বাধ্য, যে কাজ না করার কোনো অপশন নেই। যেমন আমি বললাম দ্য ট্রাফিক লাইট ইজ রেড। দ্য ট্রাফিক লাইট ইজ রেড। দ্য ড্রাইভার ড্যাশ স্টপ। কি হবে এখানে? মাস্ট। ড্রাইভারকে অবশ্যই থামতে হবে, মাস্ট স্টপ। এখন আমরা এই ইজটাকে চেঞ্জ করে দিই। আমি বললাম দ্য ট্রাফিক লাইট ওয়াজ রেড। ভালো করে বুঝেন, এইখানে পাস্টে কিছু ঝামেলা আছে। দ্য ড্রাইভার
ড্যাশ স্টপ। মাস্টের পাস্ট, মাস্টকে দুই ভাবে পাস্ট করা যায়। অব্লিগেশনের ক্ষেত্রে আমরা ডিরেক্ট দেখেন, মাস্টকে একটা শব্দ দিয়ে রিপ্লেস করা যায়, ওইটার মানেও মাস্ট, সেটা হচ্ছে হ্যাভ টু। আপনি যখন বলেন মাস্টের ভি টু কি, মাস্টের ভি টু মানে হচ্ছে হ্যাভ টুর ভি টু। সো হ্যাভ টু কে ভি টু করলে কি হয়, হ্যাড টু। হ্যাঁ। সো ইন দিস কেস আমরা লিখবো হ্যাড টু স্টপ। তাহলে অব্লিগেশনের ক্ষেত্রে আমরা মাস্টকে ভি টু করতেছি হ্যাড টু দিয়ে। বুঝছেন এই পর্যন্ত? এখানে আমি ডিরেক্ট মাস্টের ভি টু করছি, এখানে আমি এখনো পাস্ট ফর্মে যায় নাই, ওই যে মোডাল ভার্ব প্লাস অ্যাপ প্লাস ভি থ্রি, আমরা ওখানে যায় নাই। ওখানে আমরা কখন যাব, আমরা সেকেন্ড ইউসেজে যাব। সেকেন্ড ইউসেজে যে আমাদের লজিক্যাল কনক্লুশন যদি বোঝায়, যেটা মাস্টের সেকেন্ড অ্যাপ্লিকেশন। তাহলে অব্লিগেশনেরটা বুঝছেন, অব্লিগেশনে আমরা মাস্ট বসাই, যদি পাস্ট নির্দেশ করে তাহলে মাস্টকে পাস্ট করে আমরা হ্যাড টু করি। এই পর্যন্ত বুঝছেন? জি। আচ্ছা, এখন দ্বিতীয় কাজ, লজিক্যাল কনক্লুশন। এখন মাস্ট মানে অবশ্যই, এটা ভুলে যাবেন না। লজিক্যালি অবশ্যই হওয়ার কথা, বাট ভুলে যাবেন। লজিক্যাল কনক্লুশন জিনিসটা কি, এটা আগে একটু বুঝতে হবে। এক্স ঘটতেছে, এবং এক্স যদি ঘটে তাহলে লজিক্যালি ওয়াই ঘটা উচিত। এটাকে বলে লজিক্যাল কনক্লুশন। কিরকম, ফোন লাইন বিজি আছে, সো ধরেন এটা হচ্ছে এক্স, এবং শি ইজ ইন অ্যানাদার কল, এটা হচ্ছে ওয়াই। দেখেন, যদি ফোন লাইন বিজি থাকে, লজিক্যালি তার আরেকটা কলে থাকা উচিত, তার লজিক্যালি আরেকটা কাজে কলে থাকা উচিত, তাই তো? হ্যাঁ। একটু রেসপন্স করবেন। হ্যাঁ, লজিক্যালি আরেকটা কলে থাকা উচিত। এই যে এটাকে আমরা বলতেছি লজিক্যাল কনক্লুশন। একটা কাজ যদি ঘটে, লজিক্যালি আরেকটা কাজ ঘটবে। এই লজিক্যাল কনক্লুশনের ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার। সো আমরা এক্সাম্পল লিখে আমাদের জন্য আরো ক্লিয়ার হবে। এক, আমি আপনাকে বললাম দ্য রোড ইজ মাডি, ইট ড্যাশ ব্রাকেটে রেইন লাস্ট নাইট। সো প্রথমত লজিক্যাল কনক্লুশন বুঝেন, রোড মাডি, রোড যদি মাডি হয়, লজিক্যালি আগের রাত্রে বৃষ্টি হওয়া উচিত, বৃষ্টি হওয়া হ্যাঁ ভাইয়া। উচিত। লজিক্যাল কনক্লুশন পাইছি, লজিক্যাল কনক্লুশন পাইছি। লজিক্যাল কনক্লুশনের ক্ষেত্রে আমরা মোডাল কি ব্যবহার করি, মাস্ট। মাস্ট বসাইছেন, এ পর্যন্ত বুঝছেন? বুঝছি ভাইয়া। আচ্ছা, এবার লাস্টে কি আছে, লাস্ট নাইট। লাস্ট নাইট। লাস্ট নাইট যদি থাকে, আহ লাস্ট নাইট যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা মোডাল ভার্বের এই পাস্ট কিভাবে করি? অ্যাপ দিয়ে, অ্যাপ প্লাস বি থ্রি। সো মাস্ট হ্যাভ রেইনড। বুঝলাম এটা, লজিক্যাল কনক্লুশন বুঝছি। বুঝছি ভাইয়া। এখন এইটা তিনটা আলাদা টেন্সেই হইতে পারে। আমরা একদম শুরুর থেকে যে তিনটা টেন্স দেখতেছি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, এটা পাস্টেরটা বুঝলেন। এখন আমি আপনাকে বললাম দ্য ফোন লাইন ইজ বিজি, ধরেন আগের এক্সাম্পলে যাই আমি। দ্য ফোন লাইন ইজ বিজি, শি ড্যাশ ব্রাকেটে কল সামওয়ান এলস নাও। ওকে, সো দেখেন, ফোন লাইন বিজি, এক্স অন্য কাউকে কল করতেছে, ওয়াই। এই যে ফোন লাইন বিজি হলে লজিক্যালি অন্য কাউকে কল, লজিক্যালি অন্য আরেকজনকে কল করবে। লজিক্যাল কনক্লুশনটা পাইছি, পাইছি ভাইয়া। পাইছি। কি ইউজ করবো, মাস্ট। আচ্ছা, মাস্ট ইউজ করলাম। এবার লাস্টে কি আছে, নাও। কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস কিভাবে করি? বি প্লাস ভি প্লাস আইএনজি। হ্যাঁ, তাহলে মাস্ট বি কলিং। বুঝলাম এটা? জি। এখন কিচ্ছু নাই, নাও নাই, লাস্ট নাইটও নাই। আমি বললাম ধরেন দ্য প্রাইস ইজ ডিক্রিজিং
the price is decreasing, everyone must dash ব্র্যাকেটে বাই মোর প্রোডাক্ট। এখন দেখেন লাস্টে আর কিচ্ছু নাই, লাস্টে এখন নামও নাই, লাস্টে লাস্ট ইয়ার লাস্ট নাইট এরকম কিছু নাই। এরকম কোনো কিছু না থাকলে ডিরেক্ট আমরা জাস্ট এই মাস্ট প্লাস ভি1 বসাই দেবো, আর কিছু না। বুঝছেন? বুঝছি ভাইয়া। তাহলে মাস্টের অব্লিগেশন লজিক্যাল কনক্লুশন এই দুইটাই বুঝছেন। আচ্ছা, আমরা এখন আমরা একটু যাব হ্যাড বেটার। হ্যাড বেটার মানে বরং, এটা দিয়ে উচিত বোঝায়, শুডের মতোই ব্যবহার হয়, ইভেন বলতে পারেন যে শুডের আরো ফর্মাল ব্যবহার। তো হ্যাড বেটারের ক্ষেত্রে কি হয়, হ্যাড বেটার প্লাস ভি1, এটা একটু জেনে রেখেন, মানে এটা টিচারদের পছন্দ অনেক, আই ডোন্ট নো কেন পছন্দ, বাট রুলসে আর কিছু নেই। হ্যাঁ, যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে হ্যাডের সাথে বেটার কানেক্টেড, এই হ্যাডের সাথে কিন্তু রেদার হবে না, হ্যাডের পরে বেটারই হবে, এখানে রেদার হবে না, এটা একটু মনে রেখেন, এছাড়া আর কিছু নাই এখানে। আমরা উড রেদারে যাব, উড রেদারে যাব। সো উড রেদারের কি কি ব্যবহার আছে এটা একটু বুঝতে হবে। প্রথমত উড রেদার হ্যাড বেটারের মতন করে ব্যবহার হতে পারে, উচিত অর্থে, এক উচিত অর্থে ব্যবহার হতে পারে, এবং এটা বেশি স্ট্রেট ফরওয়ার্ড। তো কিরকম, উড রেদারের পরে ভি1 হবে, একদম মোডাল ভার্বের নিয়ে উড রেদার প্লাস ভি1। সো আমি আপনাকে বললাম আই উড রাদার ব্রাকেটে গো হোম, এখানে নর্মাল গো হোমই হবে। এখন আমি যদি এটা জাস্ট পাস্ট করতে চাই, আমরা একদমই মোডাল ভার্বের পাস্ট করার স্টাইলে যাব। আমি আপনাকে বললাম আই উড রাদার ড্যাশ ব্রাকেটে গো হোম লাস্ট নাইট। তো কি করবেন এখন, আমরা মোডাল ভার্বের পাস্ট কি করে করি, জাস্ট এই যে মোডাল ভার্ব এর সাথে একটা হ্যাভ দিব, তার সাথে ভিত্তি করব। এটা গেল যদি উচিত অর্থে উড রাদারকে ব্যবহার করতেছি। দ্বিতীয়ত, এটা হতে পারে কন্ডিশনাল সেন্টেন্সে, শর্তে। হ্যাঁ, এটা হতে পারে উড রাদারের ব্যবহার হতে পারে শর্ত বোঝাতে, সো কন্ডিশন বোঝাতে। কন্ডিশন বোঝাতে যখন ব্যবহার হয় তখন উড রাদার একা একা বসে না, তখন ওখানে বসে উড রাদার দ্যাট। উড রাদার দ্যাট কিসের কাজ করে, উড রাদার দ্যাট উইশের কাজ করে, অর্থাৎ উড রাদার দ্যাট সেকেন্ড কন্ডিশনের কাজ করে। সো আমি যদি আপনাকে বলি আই উড রাদার দ্যাট, আই উড রাদার দ্যাট আই ড্যাশ ব্রাকেটে মেক এ ব্রিলিয়ান্ট রেজাল্ট, কি দিবেন, কি দিব উড এখানে? মেক, হ্যাঁ হ্যাঁ, উড মেক। উইশের ক্ষেত্রে কুড বসে ডিরেক্ট। এই উইশের ক্ষেত্রে কোন টেন্স হয়, পাস্ট টেন্স। পাস্ট টেন্স, তো পাস্ট করলে কি হয় এটা? ভাই উডের ফার্স্ট টেন্স তো উডই হবে, উড কুড মাইট। এই মেকের পাস্ট টেন্স উড কুড মাইট, মানে আচ্ছা এগুলা আচ্ছা, কই পান আপনি? এখানে তো মেড। মেক ব্রাকেটে দিয়ে দেওয়া। ওকে, মেড। এখন আমি দিলাম, আপনি যেটা কুড বলতেছেন ওটা হচ্ছে উড দ্যাট থাকে, উড দ্যাট আই কুড, ওইটা এটা সেই সাবজেক্ট ভার্বের নিয়ম, এটা সেই রাইট ফর্ম ভার্বের নিয়ম না আর কি। ওটা উড দ্যাট দিয়ে শুরু হয় বা। আচ্ছা, এখন আমি যদি এটাতে আবার লাস্ট ইয়ার লাগাই তাহলে কি হবে, আই উড রাদার দ্যাট আই ড্যাশ ব্রাকেটে মেক এ ব্রিলিয়ান্ট রেজাল্ট লাস্ট ইয়ার। হ্যাঁ, কি হবে?
হ্যাভ মেড। দেখেন, যদি কনফিউজ জাস্ট করতেছিলাম, কত ক্লাসেই পড়ছেন? শুরুতে উইশ, লাস্টে লাস্ট ইয়ার, তখন কি করতেছিলাম? পাস্টেরও পাস্ট মনে আছে? হ্যাড বিন, হ্যাড সরি হ্যাড প্লাস বি থ্রি। হ্যাড কি বিন দিবেন না হ্যাড মেড? হ্যাড ওয়েন্ট দিব, যদি প্যাসিভ হয় বিন দিব। হ্যাড প্লাস ভি থ্রি। হ্যাঁ, আচ্ছা। উড ব্রাদার দ্যাট, এটা বুঝছেন? কন্ডিশন বুঝছেন? বুঝছি ভাইয়া। এরপরে আসেন কম্পারিজন। আর কি অর্থে ব্যবহৃত হয় এটা? কম্পারিজন অর্থে। So, তুলনা। এ- এখনো উড ব্রাদার একা একা আসবে না, কি আসবে? উড ব্রাদার ডট ডট দেন। তো দুইটা জিনিসের মধ্যে আমরা তুলনা বোঝাবো। কিরকম? আমি বললাম আই উড রাদার ড্রিঙ্ক এক্স, ড্রিঙ্ক কফি দেন টি। তো যেটা মনে রাখতে হবে, উড রাদারের সাথে দেনের সম্পর্ক এক। দ্বিতীয় ব্যাপার, যদি দুইটা ভার্বই সেম হয়, ভার্ব রিপিট করার দরকার নাই। আই উড রাদার ড্রিঙ্ক কফি দেন টি এর মানে আই উড রাদার ড্রিঙ্ক কফি দেন ড্রিঙ্ক টি। দুইটা ভার্ব যদি আলাদা হয় তখন ভার্ব রিপিট করতে হবে। কিরকম? আমি আপনাকে বললাম, যে ধরেন আমি রাস্তায় হাঁটার থেকে পার্কে দৌড়ানো পছন্দ করি। তো কি হবে তখন? আই উড রাদার রান ইন দা পার্ক। তাইলে পার্কে দৌড়ানো পছন্দ করি কিসের থেকে? রাস্তায় হাঁটার থেকে। সো আমি কিন্তু এখন তুলনা করতেছি হাঁটার সাথে, এটা কিন্তু আরেকটা ভার্ব। এখন কিন্তু আমি আর এই রান দিয়ে ছেড়ে দিলে পারবো না, তখন কিন্তু পার্কে দৌড়ানোর থেকে রাস্তায় দৌড়ানো পছন্দ করি হয়ে যাবে। এটা একটু মাথায় রাখবেন। সো যদি দুইটা ভার্ব আলাদা হয়, আমাকে ভার্বটা আবার লিখতে হবে দেনের পর। যদি দুইটা ভার্ব আলাদা না হয়, দুইটা ভার্বই সেম হয়, তাহলে দেনের পরে ভার্ব রিপিট করার দরকার নাই। সো দেন ওয়াক ইন দা রোড। তাইলে দুটো জিনিস মাথায় রাখবো। এক, উড রাদারের সাথে দেনের সম্পর্ক। উড রাদারের সাথে এই দেনের জায়গায় অনেক সময় দেন দিতে পারে। হ্যাঁ, এখানে কনফিউজ হবেন না। উড রাদার কম্পারিজনের ক্ষেত্রে উড রাদারের সাথে দেনের সম্পর্ক এক। এই দেন কম্পারেটিভ ডিগ্রির জন্য বসে নাই, এই দেনটা উড রাদারের জন্য বসছে। দ্বিতীয় ব্যাপার যেটা, সেটা হচ্ছে ভার্ব যদি সেম হয়, যদি দুই ক্ষেত্রেই ভার্ব সেম হয়, দেনের পরে ভার্ব আর লেখার দরকার নাই। যদি ভার্ব সেম না হয়, তখন দেনের পরেও আমাকে নতুন আরেকটা ভার্ব লিখতে হবে। বুঝছেন? বুঝছেন এটা? বুঝছেন? বুঝছি ভাইয়া। এই বাকিরা রেসপন্স করেন না কেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তাহলে কন্ডিশন, কম্পারিজন আর উচিত, এই তিনটা অর্থে আমরা উড রাদার ব্যবহার করি। এর পরের কাজ প্রিফার। প্রেফার সেমি মডাল, ইভেন ক্ষেত্র বিশেষে মডাল অক্সিলারি নাও, কিন্তু উড রাদারের সাথে কানেক্টেড। হ্যাঁ, এই প্রিফারও আমরা তুলনার ক্ষেত্রে বসাই, সেজন্য প্রিফার আমাদেরকে একটু আলাদাভাবে জেনে রাখতে হবে। সো তুলনার ক্ষেত্রে আমরা যখন প্রেফার বসাই, অ্যাকচুয়ালি মানে প্রেফারের কথাটা এই জন্য আসতেছে মডাল ভার্বের মধ্যে। প্রেফার অ্যাকচুয়ালি মেইন ভার্ব। হ্যাঁ, প্রেফার অ্যাকচুয়ালি মেইন ভার্ব। প্রেফারের ব্যাপারটা এজন্য আসে কারণ উড রাদার ডট ডট দেনের পরিবর্তে আমি প্রেফার ব্যবহার করতে পারি। সো প্রেফারের সাথে কিসের সম্পর্ক? প্রেফারের সাথে দেন শুনতে ভালো লাগে, প্রেফারের সাথে দেন হয় না। প্রেফার ডট ডট টু, প্রেফার ডট ডট টু, প্রেফারের সাথে টু এর সম্পর্ক। আর উড রাদার ডট ডট দেন, উড রাদারের সাথে দেনের সম্পর্ক। সো আমি যদি এখন বলি আই প্রেফার টি, আবারও বলতেছি দেন হবে না, টু কফি। আচ্ছা, ঝামেলাটা কোথায় বাঁধবে? ঝামেলাটা বাঁধবে, ভালো করে বুঝান ব্যাপারটা দাঁড়াচ্ছে কি। আই প্রেফার টু
এই যে প্রেফার ডট ডট টু এর মাঝখানে কি কি আসতেছে, নাউন আসতেছে দুইটা, এক্স আর ওয়াই। এই দুটো নাউন অ্যাকচুয়ালি। নাউন যে সবসময় স্ট্রেইট ফরওয়ার্ড এরকম নাউনই হতে হবে তা না, জিরান্ডো বসতে পারে নাউন আকারে। সো আমি যদি এখন বলি যে আমার দৌড়ানো, হাঁটার থেকে দৌড়ানো পছন্দ, আমি এটা প্রিফার দিয়ে লিখবো, কিভাবে লিখবো? প্রিফার টু এখানে দিলাম, এবং আমরা জানি এখানে নাউন বসাতে হবে, এখানে নাউন বসাতে হবে। প্রিফার ডট ডট টু এর মাঝখানে নাউন বসে, এখানে ভার্ব বসার চান্স নাই, কারণ উড রাদারে ভার্ব বসাতে পারতেছিলাম, কারণ উড রাদার মোডাল ছিল, এ মোডাল না। হ্যাঁ, তাহলে প্রিফারের পরে আমাকে নাউনই বসাতে হবে। আমার হাঁটার থেকে দৌড়ানো পছন্দ, আমি কি করবো এখন? এই ভার্বকে নাউন বানানো যায় কি করে? আইএনজি যোগ করে। আইএনজি যোগ করে। সো আই প্রেফার রানিং টু ওয়াকিং। এইটা একটা স্পেশাল কেস, যেখানে আমি টু এর পরে, যেখানে আমি টু এর পরে আইএনজি বসাইছে। আইএনজি দিচ্ছি, যেখানে আমি টু এর পরে ভার্ব প্লাস আইএনজি দিচ্ছি। সো এই আইএনজিটা কেন দিচ্ছি? এই আইএনজিটা দিচ্ছি কারণ আমি জিরান লিখছি, আমি নাউন লিখছি। বুঝছেন? জি। আচ্ছা, প্রেফার গেল, লাস্ট ওয়ান, নিড। তো প্রথমত নিড ওই ইউজ টুর মতন আরেকটা জিনিস, সেমি মডাল। সেমি মডাল মানে বেশিরভাগ ক্ষেত্রেই এরা মেইন ভার্ব, ক্ষেত্র বিশেষে মোডাল ভার্ব হতে পারে, ক্ষেত্র বিশেষেও মোডাল ভার্ব হতে পারে। তো আমরা একটু মেইন ভার্ব মোডাল ভার্ব দুইটার নিয়মই জানবো নিডের ক্ষেত্রে। প্রথমত, যদি বস্তুবাচক সাবজেক্ট হয়, যদি বস্তুবাচক সাবজেক্ট হয় কি ঘটবে? সেক্ষেত্রে সাবজেক্ট, এবং এটা বস্তুবাচক হবে, প্লাস নিড, এবং এই নিডটা মেইন ভার্বেশন এই সমস্ত জায়গায়, প্লাস ভার্ব প্লাস আইনজি, অথবা সাবজেক্ট প্লাস নিড, এটাও এখানে মেইন ভার্ব, প্লাস টু বি প্লাস ভি থ্রি, বোথ আর কারেক্ট। তো আমি এখন আপনাকে বললাম দ্য কার, দ্য কার ব্রাকেটে নিড, সরি, দ্য কার নিডস ব্রাকেটে রিপেয়ার। এখানে কি কি হইতে পারে স্যার? অ্যান্সার কি কি হইতে পারে? needs repairing and রিপেয়ারিং needs অথবা needs to be repaired. নিডস টু বি রিপেয়ার, দুইটাই কারেক্ট। আচ্ছা, এখন যদি ভাইয়া মিনিং ব্যক্তিবাচক কি অবজেক্ট সেম হয়, হয়? মিনিং কাইন্ড অফ সেম। দ্য কার নিডস রিপেয়ারিং এর মানে হচ্ছে গাড়িটার মেরামত প্রয়োজন। দ্য কার নিডস টু বি রিপেয়ার্ড মানে গাড়িটাকে মেরামত করাতে হবে। তো কাছাকাছি, একটাতে একটু প্যাসিভ মিনিং দিই, একটাতে অ্যাক্টিভ মিনিং দিই। বুঝছেন? বুঝছেন কি? একটু জি রেসপন্স ভাইয়া, জি করবেন আপনি, ভাইয়া। বুঝছেন? হ্যাঁ, ব্যক্তিবাচক সাবজেক্ট যদি হয়, দেখেন এখন ঝামেলা শুরু। আমি ব্যক্তিবাচক সাবজেক্ট যদি হয়, নিড নর্মালি তো মানে নর্মাল ভার্বের স্ট্রাকচার তো বোঝেন, আমি ঝামেলাতে যাই, ডিরেক্ট ঝামেলাতে যাই। আচ্ছা, আমি আপনাকে বলতাম শি ড্যাশ ব্র্যাকেটে নিড টু ডু ইট, এখানে কি করতাম? এটা কি দিতাম?
He needs to do it. এটা কি দিতেন? Need to শি do নিডস it. টু ডু ইট। Needs to. শি নিডস টু ডু ইট, কারণ কি? প্রথমত এটা মেইন ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে, এবং এটা মনে রাখবেন, এই নিডস এর পরে যে যখন ব্যক্তিবাচক সাবজেক্ট আপনি দিচ্ছেন, আপনি যখন ব্যক্তিবাচক সাবজেক্ট দিচ্ছেন, আপনি যখন ব্যক্তিবাচক সাবজেক্ট দিচ্ছেন, তখন এই নিডের পর ইনফিনিটিভ হচ্ছে। আমরা অনেক সময় পড়ি যে নিড টু প্লাস ভি1, পৃথিবীতে নিড টু বলে কিছু নাই। একটু আগে কি হচ্ছিল? নিডের পরে ভার্ব প্লাস আইএনজি, নিডের পরে টু বি প্লাস ভি3। যখন ব্যক্তিবাচক সাবজেক্ট হচ্ছে, তখন নিডের পরে ইনফিনিটিভ হচ্ছে। বুঝতে পারতেছি? আবারও বলতেছি, নিড টু প্লাস ভি1 বলে কিছু নাই, নিড প্লাস ইনফিনিটিভ। এটুকু বুঝছেন? এটুকু বুঝছেন? জি ভাইয়া। এখন প্রবলেম কোথায় হবে? প্রবলেমটা হবে, আমি এখন এই বাক্যটা যদি এভাবে লিখি, আমি বলবো শি ড্যাশ ব্রাকেটে নিড নট ডু ইট, এবং আপনি খুবই কমফোর্টেবলি নিডস অ্যান্সার করেছেন। সমস্যাটা কোথায়? একমাত্র নিডের সাথে যদি আমি নট ব্যবহার করি, একমাত্র নিডের সাথে যদি আমি নট ব্যবহার করি, ও তখনই মোডাল ভার্ব হতে পারে। নিডকে যদি মোডাল ভার্ব বানাতে হয়, আমি নিডের সাথে জাস্ট নট ব্যবহার করতে পারবো। একমাত্র ও তখনই মোডাল ভার্ব হতে পারবে, তা না হলে পারবে না। নিড একা একা মোডাল ভার্ব হতে পারে না। একটু আগে দেখতেছিলেন না, ইউজড এর সাথে যখন আমি টু ব্যবহার করি, একমাত্র তখনই ও মোডাল ভার্বের মতন আচরণ করতে পারে, এবং সেক্ষেত্রেও রেস্ট্রিকশন আছে, ওকে অবশ্যই অভ্যস্ততা বোঝাতে হয়। নিডের ক্ষেত্রেও আমি যদি নট ব্যবহার করি, একমাত্র তখনই ও মোডাল ভার্ব হিসেবে বসতে পারবে, তা না হলে পারবে না। সো আমাকে বলেন তো, যে আপনি কি এটা বলতে পারতেন, শি মেস নট, এটা কি বলতে পারতেন? পারতেন? না, পারতেন না। শি ক্যানস, এটা কি বলতে পারতেন? না, পারতেন না। না। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এখানে কি নিডস বলতে পারবেন? না। পারবেন। নিডস নটে কি হচ্ছে? এই নিডস নট এটা হচ্ছে আমার মোডাল ভার্ব, এবং এইখানে এই ডুটা হচ্ছে আমার মেইন ভার্ব। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাইয়া, তাইলে নিডস যখন মেইন ভার্ব ছিল এই বাক্যটাতে, ওকে আমি নেগেটিভ কিভাবে করব? একদম নর্মালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে নেগেটিভ করুন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে নেগেটিভ করুন? Do not, does not. ডু নট, ডাজ নট। তো ওই বাক্যটা এখন নেগেটিভ করুন, শি ডাজ নট নিড টু ডু ইট। আপনি যদি এই স্ট্রাকচারে দেখেন, আপনি যদি এই স্ট্রাকচারে দেখেন, ইন দ্যাট কেস নিড মেইন ভার্ব, এখানে ডাজ নট হচ্ছে অক্সিলারি ভার্ব, নিড হচ্ছে মেইন ভার্ব, এবং নিডের জন্য এরপর ইনফিনিটিভ বসছে। কিন্তু আপনি যদি মোডাল ভার্ব হিসেবে লিখতে চান, দেন এই ডাজ নট, ডিড নট, ডু নট কিচ্ছু আসবে না, সে ডিড নট ডু ইট। এবং এইভাবে না আইবি নিড নট দিবে না, আইবি এইখানটাতে গ্যাপ দিবে। বুঝছেন? So, এখন কিন্তু নিডস নট না, এখন এইটা মেইন ভার্ব, এটা মোডাল ভার্ব, এই পুরোটা মিলে মোডাল ভার্ব। আর মোডাল ভার্বের সাথে এস বাই এস হয় না। বুঝছেন? নিডের ঝামেলা বুঝছেন? জি ভাইয়া। সো মোডাল ভার্ব এই পর্যন্তই। মোডাল ভার্বে আর কিছু নাই, ক্লাস শেষ হয় নাই। আহ, কি জানি বাকি ছিল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের লাস্টের 5টা নিয়ম বাকি ছিল। So, একটু টাইম লাগবে না, 5 থেকে 10 মিনিট লাগবে, একটু ধৈর্য ধরুন। হ্যাঁ। সো 1 মিনিট একটু রেস্ট নেন, সমস্যা নেই। ভাই একটা কোয়েশ্চেন ছিল। আমি যদি এরকম সেন্টেন্স বলি যে আই শুড টেস্ট দ্য কেক নাও, এটাকে আমি কি টেস্টিং বলতে পারবো? আই শুড কেক দ্য টেস্ট দ্য কেক নাও, আপনি এটাকে আই শুড বি টেস্টিং বলতে পারবেন? আচ্ছা ভাই, বাক্যটা বল না, পারবেন। একটু একটু বোঝাই আপনাকে। অন্য একটা এক্সাম্পল দিয়ে আগে বোঝাই আমি আপনাকে। এইখানটাতে লুক দিয়ে কি বোঝাচ্ছে বলুন তো?
মানে তাকে দেখতে অনেক প্রিটি লাগছে। হ্যাঁ, তো শি এখানে কি শি এর অবস্থা প্রকাশ করতেছে, তাই তো? হ্যাঁ। এখানে লুকস তাহলে অবস্থা বোঝাচ্ছে, তো লুকস এখানে স্টেট ভার্ব। আমি যদি এখন এটা বলি, এখন আপনি এই লুক দিয়ে কি বোঝাচ্ছেন? না, আমি তাকে দেখছি। আপনি তাকে দেখছেন, একদম অ্যাকশন বোঝাচ্ছেন নাকি এখন অবস্থা অ্যাকশন। বোঝাচ্ছেন বলুন তো? অ্যাকশন বোঝাচ্ছে। অ্যাকশন বোঝাচ্ছেন, এটা এখন অ্যাকশন ভার্ব। তো আমরা ওই যে যেটাকে স্টেট ভার্ব পড়ছি, যে স্টেট ভার্ব কন্টিনিউয়াস হয় না, স্টেট ভার্ব স্টেট ভার্বের কাজ করতেছে কিনা এটা বাক্যের উপর নির্ভর করতেছে। সো আপনি টেস্টে যদি এখন যাই আপনার কোশ্চেন অনুযায়ী, আমি বললাম দ্য ম্যাঙ্গো টেস্ট সুইট, এটা ম্যাঙ্গোর অবস্থা বোঝাচ্ছে। জি। কিন্তু আমি যদি এইভাবে বলি আই অ্যাম টেস্টিং দ্য ম্যাঙ্গো, এখন এইটা কি আমার অবস্থা বোঝাচ্ছে নাকি আমার কাজ বোঝাচ্ছে? অ্যাকশন বোঝাচ্ছে, কাজ বোঝায়। অ্যাকশন বোঝাচ্ছে। অ্যাকশনে কিন্তু কন্টিনিউয়াস করতে কোনো ঝামেলা নেই, তাই না? জি ভাইয়া। অ্যাকশনে তো কন্টিনিউয়াস করতে কোনো ঝামেলা নাই, সো না। জাস্ট রিপ্লেস দিস উইথ শুড। সো এখন আপনি কি বোঝাবেন এই বাক্যে টেস্ট দিয়ে? অবস্থা বোঝাবেন নাকি অ্যাকশন? এটা হচ্ছে প্রথম ডিসিশন নেওয়ার বিষয়। কি বোঝাচ্ছেন? অ্যাকশন হবে। আপনি তো ম্যাঙ্গের অবস্থা বোঝাচ্ছেন না, আপনি আপনার একটা কাজ বোঝাচ্ছেন, অ্যাকশন বোঝাচ্ছেন। সো অ্যাকশন ভার্বকে কন্টিনিউয়াস আপনি চাইলেই করতে পারেন, তাহলে এখন কন্টিনিউয়াস করেন। শুড বি টেস্টিং। জি ভাইয়া, বুঝছেন? ক্লিয়ার এখন। আচ্ছা, সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যাই আমরা। পনেরো পর্যন্ত করানো হয়ে গেছিল, আমরা 16 থেকে করতেছি। আর সাবজেক্ট এই সেন্টেন্স কারেকশন অনেক দূরই করানো শেষ। হ্যাঁ, তো 16তে যাচ্ছি আমরা ডাইরেক্ট। সো ফ্র্যাকশন নাম্বার, প্রথমত ফ্র্যাকশন নাম্বার কোনগুলা? ভগ্নাংশ। ফ্র্যাকশন নাম্বারটা আগে একটু বুঝুন। সো 1/3, এর মানে 1/3। যখন আমি টু বলবো তখন কিন্তু আরো থার্ড থাকবে না, ওর সাথে একটা এস যোগ করতে হবে, এটা একটু ক্লিয়ার হয়। 2/3, সো 1/3, 1/4, কিন্তু 2/3, সরি 2/3, 2/4, এটা আগে একটু ক্লিয়ার হতে হবে। আমরা যখন ওয়ান বাদে অন্য যে কোনো কিছু দেই আমরা একটা এস যোগ। এক। দ্বিতীয় ব্যাপার, এখানে আমরা যা দেখতেছি সব কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, এরা সাবজেক্টের কাজ করতে পারে না, এরা পরিমাণবাচক বিশেষণ। সো তাইলে এইখানে এই 1/3 অফ এরা সাবজেক্ট না, তাহলে সাবজেক্ট কই? সাবজেক্ট এর পরে যে নাউনটা আছে সেটা, এই যে নাউনটা সাবজেক্ট, এই নাউনটা সাবজেক্ট। সো তাহলে রুলসটা কি দাঁড়াচ্ছে? ফ্র্যাকশন অফ, পার্সেন্টেজ অফ ইত্যাদি যদি থাকে তাহলে এই পরের নাউনটা সাবজেক্টের কাজ করে। সো পরের নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, পরের নাউন যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। বুঝছেন এটা? বুঝছে। ওকে, 17 নম্বর আসে। 17 নম্বর বিতর্কিত একটা নিয়ম। হুম, বিতর্ক আসলে আমরা বাধাই নাই, বিতর্ক ট্রাস্টওয়ার্দি বইগুলাই বাধাইছে, ট্রাস্টওয়ার্দি সোর্স গুলাই বাধাইছে। বিতর্ক বাধাইছে ব্রিটিশ রুলস আর ইউএস রুলস। এখানে আসলে আমাদের কিছু করার নেই, জেনে গেল। রুলসটা বলি আগে। এখানে কি দেওয়া আছে? এখানে ইউএস গ্রামারটা দেওয়া আছে, এখানে ইউএস গ্রামারটা দেওয়া আছে। সো শীটের রুলস অনুযায়ী আমরা ফ্র্যাকশন নাম্বার থাকলে কি করতেছিলাম? প্রিপোজিশনের ফ্র্যাকশন নাম্বার পরেরটা, থাকলে, পরেরটা দেখে আমরা হচ্ছে। প্রিপোজিশনের পরেরটা বললে কিন্তু কনফিউজ হয়ে যাবেন। জাস্ট এই যে এই 1/3 অফ অ্যাডজেক্টিভের কাজ করতেছিল, সো সেম মডার্ন গ্রামার বলে নাম অফ অ্যাডজেক্টিভ, নাম অফ অ্যাডজেক্টিভ। নাউন যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে ও তো নাউনের কাজ করতে পারতেছে না, সো আমাদের এই পরের পরের নাউনটা অনুযায়ী ভার্ব চেঞ্জ হবে, সো দি ওয়ার্ক অনুযায়ী ভার্ব চেঞ্জ হবে। সো নাউন সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল ভার্ব প্লুরাল। সো মডার্ন গ্রামার বলে নান অফ এর পরবর্তী নাউন অনুযায়ী ভার্ব চেঞ্জ হবে। পরবর্তী নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, পরবর্তী নাউন যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। এইটা বলে আমাদের মডার্ন গ্রামার। এটা তো বুঝছেন তাই না? এটা বুঝছেন না?
জি ভাই। সমস্যাটা বাধাইছে ক্রিস্টোফেল, এটা ইউএস গ্রামার। সমস্যাটা বাধাইছে ক্রিস্টোফেল, এবং এই সমস্যাটা শুধু বাংলাদেশেই বাধাইছে, বুঝছেন? দেখেন, আপনাদের ক্রিস্টোফেল যেটা আপনারা পড়েন, টোফেলের সিলেবাস কিন্তু 2011 সালের পরে চেঞ্জ হয়েছে। আপনারা যেই বইটা পড়েন ওইটা 1998-এর এডিশন, এরপরে খালি প্রিন্ট হয়। 2011 সালের পরে ওই বইটা মার্কেট আউট, ওই বইটা শুধু বাংলাদেশেই পাওয়া যায়, কারণ বাংলাদেশে নীলক্ষেত এক্সিস্ট করে। প্রবলেম হচ্ছে ক্রিপ্টোফেল বাংলাদেশে একদম বাইবেল লেভেলের একটা জিনিস, মানে হেভিলি মেনটেন করা হয়। ইভেন এটা যদি আইবিএ পরীক্ষা বাদে অন্য যে কোনো পরীক্ষা হতো, আমি আপনাকে এই রুলসটা করাইতাম না, ডিরেক্ট বলতাম ক্রিপ্টোফেলে যেটা আছে সেটা অ্যান্সার করুন। আইবিএ কি করবে উই ডোন্ট নো। ক্রিপ্টোফেলের যেটা দাবি সেটা হচ্ছে এই নিয়মটা আলাদা কোনো নিয়ম না। আপনাদেরকে একদম ওই প্রিপোজিশনের নিয়মটা মনে আছে, দুই বা ততোধিক নাউন বা প্রোনাউন যদি প্রিপোজিশন দিয়ে যুক্ত হয়, প্রথম নাউনটা সাবজেক্টের কাজ করে, মনে আছে এটা? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। ব্রিটিশ গ্রামার অনুযায়ী নান তো প্রোনাউন, ব্রিটিশ গ্রামার অনুযায়ী নান প্রোনাউন, সো প্রোনাউন প্রিপোজিশন নাউন যুক্ত হয়েছে, এবং যুক্ত হয়ে প্রথম নাউন বা প্রোনাউনটা সাবজেক্টের কাজ করতেছে। সো ব্রিটিশ গ্রামার যেটা বলে এই ক্ষেত্রে নান অনুযায়ী ভার্ব চেঞ্জ হয়। ব্রিটিশ গ্রামারের এই নিয়ম নিয়ে আমি মাথা ঘামাতাম না যদি না এক, ক্লিপস্টোফেলে এটা লেখা থাকতো, দুই, ক্লিপস্টোফেলটা বাংলাদেশে প্রিডমিনেন্টলি এক্সিস্ট করতো। সো ক্লিপস্টোফেলে কিন্তু নিয়ম এইটা দেওয়া না, ক্লিপস্টোফেলে নিয়ম এইটা দেওয়া, ক্লিপস্টোফেলে নিয়ম দেওয়া যে নান অফ দ্য স্টুডেন্টস ইজ। কারণ আপনি কি করবেন, আপনি কি করবেন, আপনি যদি আইবি এর পরীক্ষা দিতে বসেন, হোক সেটা চাকরির পরীক্ষা, হোক সেটা আইবিএম এর ইনটেক পরীক্ষা, দেন ইউ উইল ফলো দিস। আপনি যদি বাংলাদেশের অন্য যে কোনো পরীক্ষাতে বসেন, দেন ইউ উইল ফলো দিস। বুঝতে পারছি? আপনি যদি হ্যাঁ আইবিএ ভাইয়া। বা আইবিএ নিচ্ছে এমন যে কোনো পরীক্ষায় বসেন, আপনি ইউএস গ্রামারটা ফলো করবেন, যেটা আমি সেটা লিখে দিচ্ছি। আপনি যদি আইবিএ বাদে বাংলাদেশের অন্য যে কোনো এক্সাম টেকারের আন্ডারে পরীক্ষা দিতে বসেন, দেন আপনি ব্রিটিশ গ্রামারটা ফলো করবেন, কারণ এটা ক্লিপস্টোফেলে লেখা। ও ব্রিটিশ গ্রামার ইউএস গ্রামার কিছু দেখবে না, ক্লিপস্টোফেল থেকে বাক্য তুলবে, একদম ওখানে যে অ্যান্সার আছে ওইটাই নিবে। বুঝতে পারছি? জি ভাইয়া। বুঝছেন? ওকে। রিটেনে লেখার সময় কোনটা অ্যাপ্লাই করবো তাহলে? রিটেনের লেখার সময় আপনি এটাই অ্যাপ্লাই করবেন, রিটেনের লেখার সময় এটাই অ্যাপ্লাই করবেন, এটাই অ্যাপ্লাই করবেন। আর আমি আপনাকে রিকমেন্ড করবো রিটেনে আপনি নান অফ এনেন না, অন্য কোনো ভাবে লিখেন। বুঝছেন? জি। আপনি অন্য কোনো এটারে প্যারাফ্রেজিং করে অন্য কোনো কিছু আনেন আর কি। বাট রিটেনে যদি আপনি আমাকে বলেন, আমি হলে এটাই লিখতাম, এটাই লিখতাম। কিন্তু মানে আমি এইটা কেন আপনাকে অন্য পরীক্ষায় ফলো করতে বলছি জানেন? ও একদম ক্লিপস্টোফেলের ওই বাক্যটাই আপনাকে তুলে দিবে। সো ক্লিপস্টোফেলের বাক্য তুলছে, ও ক্লিপস্টোফেল থেকেই অ্যান্সার নিবে। বুঝছেন ঝামেলাটা? জি। আচ্ছা, 18 নাম্বার আমি আপনাকে করাই ফেলছি যখন রিলেটিভ প্রোনাউন বোঝাইছি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়মে যাবে। হ্যাঁ, এটা আমি আপনাকে করাই ফেলছি, এটা হয়ে গেছে। 19 নাম্বারে আসেন। 19 নাম্বার, বোথ, ফিউ, এ ফিউ, মেনি, এগুলার পরে সবসময় নাউন প্লুরাল হয়, এবং প্লুরাল নাউন এর পরের ভার্বও প্লুরাল হয়। তো আপনার প্লুরাল নাউন মনে না রাখলেও চলবে, আপনি এগুলো নাউনে পড়ছেন, ওই যে কাউন্টেবল নাউনের আগে আপনি বোথ, ফিউ, এ ফিউ, মেনি এগুলো বসাইতেন। সো সেক্ষেত্রে কাউন্টেবল নাউনটা প্লুরালও থাকতো। সো বোথ, ফিউ, এ ফিউ, মেনি এদের পর প্লুরাল নাউন হয় এক, এবং এদের পরের ভার্ব প্লুরাল হয় দুই। বুঝছেন? বুঝছি ভাই। আচ্ছা, এইটাতে আসেন। 20 নাম্বার, প্যান্টস, শুজ, সক্স, গ্লাসেস, গগলস, ট্রাউজার্স, স্কিজার্স, এরা সবাই জোড়া অবস্থাতে থাকে, দুইটা করে থাকে। সো শুজ দুই পায়ের জন্য দুইটা থাকে, প্যান্টস দুই পায়ের জন্য দুইটা থাকে, সক্স দুই পায়ের জন্য দুইটা হয়, গ্লাসেস দুইটা চোখের জন্য দুইটা, গ্লাসেস দুইটা, গগলস থাকে। সো এরা তো প্লুরাল হবে। শুজ, দেখেন আমি আর বলতেছি, শুজ আর লস্ট, এরা তো প্লুরাল হবে, কারণ এরা সব সময়, ইভেন এরা মানে নাউনও প্লুরাল হয়, ভার্বও প্লুরাল হয়। এখন মনে রাখেন, আমি এখন এখানে বললাম দা পেয়ার অফ শুজ, দা পেয়ার অফ শুজ আমি আপনাকে বললাম। এখন বলেন তো এখানে নাউন কোনটা? পেয়ার। প্রিপোজিশন দিয়ে যোগ করছেন, দা পেয়ার। সো দ্য এখন কি পেয়ার। অনুযায়ী হবে?
পেয়ার অনুযায়ী। সো এখন ইজ নাকি আর, ইজ হবে। ইস। বুঝছেন? আচ্ছা, এই জিনিসগুলা জাস্ট লেখা আছে, এগুলা হচ্ছে ওই ক্লজের জিনিস। আপনাদের ওই যে বড় বাক্য কিভাবে ভাঙতে হয় নন ফাইনাইট ভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে, এগুলা ক্লজের জিনিস, এগুলো আমি কাভার করে ফেলছি। এগুলো জাস্ট ক্লজের ক্লাসটা দেখলেই হবে, ক্লজের ক্লাস দেখলেই হবে। ক্লজের ক্লাসে ইভেন এর থেকেও ডিটেলসে লেখা, ক্লজের শীট ভালো মতন পড়া থাকলে এইটুকু না পড়লেও চলবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথে কানেক্টেড বলে আমি জাস্ট এইটুকু লিখে রাখছি। বাট এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমি আপনাদের ওই যে বড় বাক্য ভাঙার সময় যেগুলো দেখাইছি এগুলো জাস্ট তাই। ইভেন ক্লজের ক্লাসে আরো অনেক বেশি ডিটেলসে দেখানো। আচ্ছা, এই শীটটা ভালো মতন প্র্যাকটিস করে ফেলবেন। এই শীটের আপনার সেন্টেন্স কারেকশনের যেই সাথে কানেক্টেড যে নিয়মগুলা, এই নিয়মগুলা ওই ক্লাসেই হয়ে গেছিল, ছোট ছোট নিয়ম কিছু বাকি ছিল। এই লেকচার শীটটা ভালো মতন কমপ্লিট করে এই কারণে ফেলতে বলতেছে, দেখেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে ভোরে ভোরে আসে তা না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সেন্টেন্স কারেকশনে আপনার সবচেয়ে বড় ফ্রেন্ড, কারণ ভার্বের ইরর সবচেয়ে দ্রুত ডিটেক্ট করা যায়। আপনি যত দ্রুত ইরর ডিটেক্ট করতে পারবেন, আপনি তত দ্রুত অপশন বাদ দিতে পারবেন। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে যদি আপনি কমফোর্ট জোন বানায় না ফেলতে পারেন, আপনার অপশন এলিমিনেট করতে অনেক ঝামেলা হবে। দেখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে ডিরেক্ট একটা সেন্টেন্স কারেকশন এসছে, ব্যাপারটা এরকম ঘটবে না। আবার এটাও সত্য, কোন সেন্টেন্স, বেশিরভাগ সেন্টেন্স কারেকশনই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ছাড়া সলভ করা যাবে না। অর্থাৎ কোশ্চেনটা হয়তো ডিরেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের না, বাট ইন মোস্ট অফ দ্য টাইম দেখবেন যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোনো না কোনো রুলস, কোনো না কোনো ভুল অপশনে আছে। তো আপনি অপশন এলিমিনেট করতে, আপনার অপশন এলিমিনেট করতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সবচেয়ে বড় হেল্প করবে। বুঝছেন? বুঝছেন কি? জি ভাইয়া। জি ভাই। ওকে, সো আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে স্যাটারডে। আপনাদের ক্লাস বাকি আছে টেন্স আর প্যারালাল স্ট্রাকচার, এই দুইটার। টেন্স নিব নাকি প্যারালাল স্ট্রাকচার নিব আমি এটা স্যাটারডেতেই জানাই দিব। সো স্যাটারডে নেক্সট ক্লাস, ও দেওয়াই তো আছে বোধহয় আপনাদের স্কিডিউল, তো ওই অনুযায়ী ক্লাস নিব। সো স্যাটারডে একটা ক্লাস, সানডে একটা ক্লাস, দেন আকিলের একটা রিটেন ক্লাস থাকবে, তারপরে আমরা অ্যাডভান্স ক্লাসে মুভ করবো। হ্যাঁ, অ্যাডভান্স ক্লাস বেশিরভাগই প্র্যাকটিস ক্লাস, আর একটা মিসেলেনিয়াস গ্রামার ক্লাস আছে। কেউ কিছু বলতেছেন? ভাই আমাদের রিটেনটা কন্টিনিউ করলে একটু ভালো হবে। রিটেন তো ভাই কন্টিনিউ করবো, সে রিটেন খাতা যারা দেখতে দিছি সে এখন আপনার আগের খাতায় জমা দেয় নাই, তো আমি যে আপনাকে বাড়ির কাজ দিব, বাড়ির কাজ দিয়ে তোর কাছে পাঠাইতে হবে, তো আগের খাতায় জমা দিচ্ছে না আমাকে, তো এটা হচ্ছে প্রবলেম। ওকে তো একটু জমা দিতে হবে। আমি ভাই ওকে আমরা আজকে আর একবার, মানে আপনি ভাই আর আমরা কি লিখে আগে, ফেললে মানে আমাদের আপনারা, একটা ইয়া থাকবে, যখন পাবো আচ্ছা তখন বাড়ির পাবো আর কাছে কি। আমি দিয়ে দিচ্ছি, মানে ও জমা দিচ্ছে না বলে আমি, মানে ধরেন এটা হচ্ছে খালি স্তূপ জমতেছে, কিন্তু ফিডব্যাক তো দিতে হবে আপনাদেরকে, এটাই প্রবলেম আসলে। মানে এছাড়া কাজ তো রিটেন লেখা তো আমি আপনাকে দিয়ে দিতেই পারি। আচ্ছা ঠিক আছে, ভাইয়া ঠিক আছে। ভাই আপনি দিলে আমরা হ্যাঁ বল। লিখি আর কি একটা, আপনি না দিলে আমরা অনেক সময় ভাবে লেখা হয় না। আচ্ছা ঠিক আছে, বুঝছি। হ্যাঁ, ভাইয়া কি বলতেছিলেন? হ্যাঁ বল। ভাইয়া আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা যে একটা ওই যে আইবিএফএস যেগুলা পাওয়ার কোম্পানির জন্য একটা কোর্স চালু করছিলেন, ওটা কি আমাদের ভর্তি হওয়া করার লাগবে দরকার নাকি নেই এটার আপনার। মধ্যে? জি, না না না, না না না, এটা দরকার নেই। এটা কি ভাই আমাদের ইনক্লুডেড? আপনাদের ইনক্লুডেড বলতে ওখানের ওই একটা দুইটা এক্সট্রা ক্লাসের জন্য ভাই আপনার কোর্সে ইনক্লুড, মানে ইনরোল করা লাগবে না। আমার যদি মনে হয় কোনো ক্লাস এক্সট্রা নিচ্ছি, ওটা আমি আপনার এখানে দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, থ্যাংক মানে ইউ। আপনি আইবিএমবি এর ফুল কোর্স করতেছেন, আপনার আর চাকরির কোর্সে যাওয়ার প্রশ্নই আসেন। আপনি যদি কোনো কোর্স আর করতে চান, আপনি এমবিএ এর ফুল ব্যাচ করতে পারেন, কিন্তু আপনার ইয়ের দরকার নাই, মানে আপনার হচ্ছে চাকরির ওই কোর্স করার দরকার নাই। ইভেন অনেকে টাকা পাঠায়, কেন পাঠায় আমি তাও জানি। অলরেডি দুই তিনজন পাঠাইছে, আমার কাছে না শুনেই পাঠাইছে, আমি কি করতে পারি? ওকে, ইভেন ওখানে এত বেশি সেন্টেন্স কারেকশন ভাই দেখাবো না, কিন্তু চাকরির পরীক্ষায় এত সেন্টেন্স কারেকশন দেখায় না। ওখানে ওরা আর ইরর ডিটেকশন দেয়, ওকে ইরর ডিটেকশন বেশি করে করাইতে। ওকে, সো আপনাদের সাথে শনিবার ইনশাল্লাহ দেখা হবে। আজকের ক্লাস এই পর্যন্ত, থ্যাংক ইউ।